and maturity stage. তিনটা স্টেজে আমরা গাছের গ্রোথকে অবজার্ভ করব। ফরমেটিভ স্টেজে এই অবস্থায় আছে, র্যাপিড গ্রোথ স্টেজ। যখনই র্যাপিড গ্রোথ স্টেজ আমরা জানলাম, তাহলে যখনই গাছ র্যাপিডলি বাড়ে তখন তার ম্যানেজমেন্টটা অবভিয়াসলি স্লো গ্রোথ স্টেজের চেয়ে অথবা ফরমেটিভ স্টেজের চেয়ে আলাদা হবে। এই জন্য আমাদের সিলভিকালচারাল ম্যানেজমেন্ট পারপাসটাকে এনশিওর করার জন্য আমাদের এই স্টাডিটা দরকার। তাহলে এখানে এইটুকুর পরেও আমরা আবার ডিফারেন্ট স্টেজ গাছের ক্ষেত্রে আমরা আমরা অবজার্ভ করি যে ডিফারেন্ট stages of growth of a tree are generally recruit as, আমরা এইভাবেও নামে আমরা বিভিন্ন নামে বলি যে সিডলিং, স্যাপলিং, পোল এন্ড ট্রি। এইভাবে গাছের স্টেজ গুলাকে, যেমন যখন ফরমেটিভ স্টেজে থাকে হয়তো তখন তার নাম সিডলিং, যখন র্যাপিড গ্রোথ স্টেজে থাকে তখন সে স্যাপলিং এন্ড পোল, যখন ম্যাচিউরিটি অবস্থায় চলে যায় তার নাম ট্রি। এমনটাই এই যে সিলভিকালচারাল আসপেক্টে এরকম টার্মগুলো ইউজ হতে পারে the seedling, sapling, pole and a tree. তাহলে which one is seedling? Seedling এর একটা সিম্পল ডেফিনেশন এখানে আছে, আমরা একটু রিয়ালাইজ করি। Seedling from germination up to a height of 1 meter, this is seedling. তারপরে বলা আছে দেখেন যে sapling কোন অংশটা হবে? Sapling from the time the tree reaches 1 meter height until the lower branches begin to fall. A sapling is characterized by the absence of dead bark and its vigorous height growth. এখানে তিন চারটা কন্ডিশন দেয়া আছে। স্যাপলিংটা কখন বুঝবো আমরা? তখন বলা হচ্ছে যে যখনই 1 মিটার হাইটের পর থেকে শুরু হবে, যখনই তার নিচের দিকে ব্রাঞ্চ গুলা পড়তে শুরু করবে বা মরতে শুরু করবে, ঝরতে শুরু করবে, তখন বুঝবো যে সে স্যাপলিং স্টেজে চলে গেছে। অথবা স্যাপলিং স্টেজ তখনই বুঝবো যখন দেখবো যে তার ওই 1 মিটার হাইটের পরে বা তার বার্কের মধ্যে কখনো যে তার স্টেম পোর্শনে যে জাস্ট আউটসাইডে যেটাকে আমরা বার্ক বলি, তাহলে ডেড কোনো কর্ক কোনো বা আনইভেন কোনো বিষয় দেখা যাবে না। যখন দেখা যাবে তখন বোঝা যাবে সে অপর স্টেজে চলে গেছে। অথবা ভিগোরাস হাইট গ্রোথ, যখনই দেখা যাবে গাছটা ভিগোরাসলি হাইটে খুব, এই বছর তার হাইট 2 ফিট আছে, পরের বছর 5 ফিট হয়ে গেছে, এমনটা হলে বোঝা যাবে যে সে স্যাপলিং পর্যায়ে নাই, অন্য পর্যায়ে চলে গেছে এমনটাই। তাহলে এই তিনটা কন্ডিশনকে অবজার্ভ করে আমরা বলতে পারবো দিস ইজ দা স্যাপলিং স্টেজ। পরের স্টেজে যাই আমরা, যেটাকে বলা হচ্ছে পোল স্টেজ। পোল শব্দটা আমরা জানি সিমস টু বি এ পোল, অথবা যে ভার্টিক্যালি তার ডিস্ট্রিবিউশনটা খুব র্যাপিডলি হবে, তার হরাইজন্টাল এক্সপেনশনটা খুব বেশি রিমার্কেবল হবে না, এমন অংশটাকে আমরা পোল বলি। তাহলে এখানে বলা আছে কি ফ্রম দা ফল অফ দা লোয়ার ব্রাঞ্চেস টু দা টাইম when the rate of increase in height begins to fall, যখন দেখা যাবে যে তার হাইট গ্রোথটা যে ফাস্টার রেটে বাড়তে ছিল, সাপোজ এই বছর তার হাইট গ্রোথ বাড়ছে 2 ফিট, পরের বছর 10 ফিট, পরের বছর 5 ফিট, তারপরের বছর 6 ফিট, পরের বছর এসে আবার 4 ফিট হয়ে গেছে, তখন পর্যন্ত 4 ফিট যখন হয়ে গেল তখন পর্যন্ত সে পোল। তারপরে যদি 4 ফিট যখন হয়ে গেল তারপরে সে অন্য স্টেজে চলে যাবে, এমনটাই। এন্ড the crown expansion becomes marked, তাহলে দেখা যাবে যে হাইট গ্রোথটা কিছুটা স্লোলি হয়ে যাচ্ছে বা কিছুটা স্টান্টেড। দেন ক্রাউন এক্সপানশন অথবা ডায়ামিটার গ্রোথ কিছুটা ওয়াইডলি বাড়তেছে, এমন একটা বিষয় যখন মার্ক হবে, এমন একটা বিষয় যখন ভিজিবল হবে, তখন বুঝতে হবে সে আর পোল স্টেজে নাই, তার আগ পর্যন্ত সে পোল। দেন আফটার পাসিং দ্য পোল স্টেজ, এইসব কন্ডিশন গুলো পাস করার পরে যে অংশটা থাকবে ওইটাকে বলা হচ্ছে ট্রি। তাহলে এখন আমরা শুরুর দিকে দেখলাম যে তিনটা স্টেজ, ফরমেটিভ, র্যাপিড গ্রোথ এন্ড স্লো গ্রোথ। আর এখন এসে দেখলাম যে গাছকে আবার আমরা 3 বা 4টা নামে আমরা রিকগনাইজ করতে পারি। সিডলিং বললে আমরা বুঝবো যে এই অবস্থার গাছ, স্যাপলিং বললে বুঝবো যে এই কন্ডিশনের গাছ, প্ল্যান্টটা বা ট্রিটা এই অবস্থায় আছে, যখন পোল স্টেজ বলা হবে এই অবস্থায় আছে, এন্ড ট্রি বললে বলা হবে যে এই অবস্থায় আছে। তাহলে দিস ইজ the definitions or realization regarding these 4 stages: seedling, sapling, pole and tree. তারপরে এখন আমি এইটুকু বলার পরে আমাকে যদি বলা হয় অথবা আপনাকে যদি বলা হয় বা আপনাদেরকে বলা হয় যে হুইচ ওয়ান ইজ স্যাপলিং, তখন বিষয়টা কিছুটা কনফিউশনে পড়ে যাবো যে না স্যাপলিংটা কি এটা না ওইটা, পোলটা কি ওইটা না ওইটা। তাই এটার জন্য কিন্তু একটা হিউজ একটা এক্সপিরিয়েন্স দরকার। হিউজ একটা এক্সপিরিয়েন্স থাকলে পরে ইজিলি রিকগনাইজ করা যাবে, ডিস্টিংগুইশ করা যাবে দিস ইজ স্যাপলিং স্টেজ, দিস ইজ পোল, দিস ইজ ট্রি, এমনটাই। এই জন্য আমরা গ্রোথকে অবজার্ভ করার জন্য আরেকটা জেনারেলাইজ ফর্মে যাওয়া যায় কিনা এমন একটা ইন্টেনশন আছে। দেখেন যে সিডলিং, স্যাপলিং, পোল এন্ড ট্রি are widely used in forestry to describe the stage of development of a tree. It is obvious that clear out distinction is not possible between the sapling and pole and tree. From the point of view of practical forestry,
the following types of growth in a tree are important: height growth and diameter growth. তাহলে এতক্ষণ শুরুর দিকে আমরা 3টা স্টেজ বললাম, পরের দিকে 4টা স্টেজ বললাম, তারপর এসে বলতেছে যে এই বিষয়গুলা একটা কমপ্লেক্স অবস্থায় আমরা গাছের গ্রোথকে অবজার্ভ করার জন্য এখানে 2টা বিষয় অবজার্ভ করি গাছের, যে গাছের ভার্টিক্যাল এক্সপানশন এন্ড হরাইজন্টাল এক্সপানশন। তো ভার্টিক্যাল এক্সপানশন যেটা, এটাকে বলা হচ্ছে হাইট গ্রোথ, যেটা হরাইজন্টাল এক্সপানশন এটাকে বলা হচ্ছে ডায়ামিটার গ্রোথ। তাইলে আমরা হাইট গ্রোথ দেখেন, আমরা যখন সেল টিস্যু নিয়ে কথা বললাম, সেল টিস্যু নিয়ে কথা বলার সময় দেখলাম যে নতুন নতুন সেল বা টিস্যু তৈরি হবে। তাহলে এই সময় আমাদের একটা বিষয় আসে যে সেল বা টিস্যু একটা ক্লাসিফিকেশন আমাদের জানা ছিল, বিভিন্ন ধরনের সেল বা টিস্যু হয়। তাহলে এর মধ্যে আমরা বলি যে পার্মানেন্ট সেল অথবা টিস্যু, আরেকটা হচ্ছে যে মেরিস্টেমেটিক সেল। তাহলে যে অংশটা মেরিস্টেম বলা হয়, এটাই কিন্তু রেসপন্সিবল ফর যে গাছের গ্রোথ হওয়ার জন্য সেই দায়ী, এমনটাই। তাহলে আমরা আবার মেরিস্টেমেটিক টিস্যু বা সেল আবার বিভিন্ন রকম হয়, আমরা বলি যে এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালার মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, এমনটা থাকে। যার জন্য কোনো কোনো মেরিস্টেম হচ্ছে যে ভার্টিক্যাল এক্সপানশনের জন্য দায়ী, কোনো কোনো মেরিস্টেম হয়তো বা ল্যাটারাল এক্সপানশনের জন্য দায়ী হয় বা রেসপন্সিবল হয়, এমনটাই। তাহলে হাইট গ্রোথ, the meristematic cells at the tip of a shoot divide and elongate, which causes height growth in the shoot. The height growth of trees generally has a brief period of, ওই যেটা আমরা ওই যে ফিগার 1-এ দেখাই আসছিলাম, একটা গ্রাফ দেখালাম না, যে জুভেনাইল স্টেজ বা ফরমেটিভ স্টেজ বা র্যাপিড স্টেজ, ম্যাচিউরিটি স্টেজ, এমনটা। তাহলে এখানে হাইট গ্রোথের মধ্যে 3টা বিষয় আমরা অবজার্ভ করতে পারি। যখনই গাছের শোটের অ্যাপেক্সে বা শোট টিপের মধ্যে যে সকল মেরিস্টেম গুলো থাকবে, যেটাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেমটা যখনই সংখ্যায় বাড়বে, সাইজে বাড়বে, তখনই গাছ হাইটে বাড়বে, এমন একটা বিষয় ডেফিনেশন। তাহলে এই বাড়ার ক্ষেত্রেও বলা হচ্ছে যে তার একটা যে অ্যাক্সেলারেশন স্টেজ থাকবে, তার র্যাপিড গ্রোথ, র্যাপিডলি বাড়বে একটা স্টেজে, আরেকটা স্টেজে আসার পরে সে কিছুটা স্লো রেটে বাড়বে, এমন একটা বিষয়। তাহলে হাইট গ্রোথ কোনটা, যখন তার ভার্টিক্যাল এক্সপানশন হয়, যার জন্য রেসপন্সিবল হচ্ছে যে এপিক্যাল মেরিস্টেমটা, তার সংখ্যা, তার যে নাম্বার এন্ড সাইজ বাড়বে, তখনই যে হাইট গ্রোথ হবে, এমনটাই। হাইট গ্রোথকে আমরা 3টা স্টেজ, আবার ওই যে শুরুর দিকে 3টা স্টেজ এখানে ডিভিশন ফিগার 1টা আমরা দেখে নিতে পারি আর কি ওখানে। তারপরে যে কমপ্লেক্স আরেকটা অংশ আসবে, যেটাকে আমরা বলবো যে ডায়ামিটার গ্রোথ। ডায়ামিটার গ্রোথ দেখেন, diameter growth, the thickness of stem and branches is increased by the growth of lateral meristematic tissues. এখন বললাম যে apical meristem, এখন lateral meristematic tissues which produce xylem and phloem. The cambium, which a self-perpetuating layer, consists of 2 types of cells, বলা হচ্ছে fusiform initials and ray initials। তো এইটুকু অংশ হয়তোবা উড টেকনোলজি বা উড রিলেটেড সায়েন্স যেখানে থাকবে, এখানে ডিটেলস পড়ানো হবে। আজকে ক্লাসে আমি একটু বিষয় আপনাদেরকে ওই পরের স্লাইডে আসবে, ওই সেটা দেখাবো যে ডায়ামিটার গ্রোথ যখন বললাম, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে ফাইন। তাহলে যে ডায়ামিটার গ্রোথ যখন বললাম, তখন এটার মধ্যে বললাম যে ল্যাটারাল মেরিস্টেম শব্দটা আসলো। তাহলে ল্যাটারাল মেরিস্টেমটা যখনই বাড়বে, তখন যে বিষয়গুলো তৈরি হবে, 2টা নাম আসছে, একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম। তো জাইলেম ফ্লোয়েমের সাথে আমরা পরিচিত, তো তারপরে আমরা আবার বলবো এখানে জাইলেম শব্দটা ফ্লোয়েম শব্দটার সাথে একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে তারপরের স্লাইডে আসলে। তার আগে ক্যাম্বিয়াম শব্দটা আমরা দেখি, যে ক্যাম্বিয়াম গাছের যে বার্কের নিচে, বিনিথ দ্য বার্ক, আফটার জাস্ট বার্কটা উঠাইলে পরে দেখবেন যে একটা মিউসিলাস, একটা গ্রিনিশ একটা লেয়ার থাকে প্ল্যান্টের মধ্যে, গ্রিনিশ অথবা মিউসিলাস একটা লেয়ার থাকে যে বার্কটার নিচেই, এই অংশটা যেটাকে একটা থিন একটা লেয়ার, এই অংশটা ওখানে, এই যখনই ক্যাম্বিয়াম থাকে এলাই, তখনই গাছের গ্রোথ হবে, জাইলেম ফ্লোয়েম তৈরি হবে, আদারওয়াইজ না। তাহলে এখানে যে ক্যাম্বিয়াম অংশটা বলা হচ্ছে একটা সেলফ রিপিটিউটিং লেয়ার। এখানে 2 ধরনের ইনিশিয়ালস থাকে, 2 ধরনের ম্যাটেরিয়ালস থাকে, একটা হচ্ছে ফিউজিফর্ম এন্ড রে ইনিশিয়ালস। তাহলে গাছের এই রে ইনিশিয়ালস এই অংশটাই জাইলেম ফ্লোয়েম তৈরি করে, যার জন্য। আর ফিউজিফর্ম অংশটা, এইটা গাছের ক্ষেত্রে দেখবেন যে ফাইবারস এন্ড ভেসেলস, যে ভেসেল কোনগুলা, যেগুলো গাছের যে নিচ থেকে ওয়াটার উপরে যাওয়া, উপর থেকে তৈরি মেটেরিয়ালস গুলো, ফটোসিনথেসিস গুলো অথবা লাইট হারভেস্ট করে, এগুলো নিচে আসার জন্য যে চ্যানেল
বা কানেক্টিভিটি বা পোর গুলো তৈরি করে, এগুলোর জন্য ভেসেল এন্ড ফাইবার দরকার। এই ফাইবার এন্ড ভেসেল তৈরি করে ফিউজিফর্ম ইনিশিয়াল এন্ড রে ইনিশিয়াল গুলো জাইলেম ফ্লোয়েম তৈরি করে। তাহলে এরপরে দেখেন যে ডিউ টু দা division in cambium cell, the diameter of cambium increases, which results in an equivalent amount of increase in the diameter of the tree. তাহলে এই ক্ষেত্রে যখনই ক্যাম্বিয়ামের মাধ্যমে জাইলেম ফ্লোয়েম ফাইবার ভেসেল তৈরি হবে, তখনই গাছের ডায়ামিটারটা বাড়বে। যে ডায়ামিটার বাড়ার প্রসেসটা তখন আমরা পরের স্লাইডে আসবো। তাহলে এখানেও একটা যে বলা হচ্ছে দি রেট অফ ডায়ামিটার গ্রোথ ইজ সিমিলার টু দ্যাট অফ হাইট। তাহলে এখানেও একটা ফাস্টার রেট থাকবে, যেটা আর্লি অথবা মিডল স্টেজে থাকবে, আর যেটা শেষের দিকে একটা ম্যাচিউরিটি পিরিয়ড থাকবে ডায়ামিটার গ্রোথের ক্ষেত্রে, ডায়ামিটার গ্রোথ পারপাসে। তাহলে এখন যে জাইলেম যে অংশটা আমরা দেখলাম, জাইলেম যে অংশটা ওইটাই কিন্তু গাছের উড। জাইলেম যে অংশটা ওইটাই কিন্তু গাছের উড। আর ফ্লোয়েম অংশটা যেটা আমরা একটু আগে বললাম যে বার্কের নাম বললাম, গাছের যে বার্কের যে উডের উপরে যে কাভারটা থাকে, যে স্কিনের মতো একটা বিষয় থাকে, ওইটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে গাছের ক্ষেত্রে ক্যাম্বিয়াম যে জাইলেম ফ্লোয়েম তৈরি করে, ফ্লোয়েম বার্ক তৈরি করে জাস্ট ক্যাম্বিয়ামের আউটসাইডে, আর ক্যাম্বিয়ামের ইনসাইডে উড তৈরি করে যে অংশটা, ওইটা হচ্ছে জাইলেম। অথবা যদি উডের ডেফিনেশন বলা হয়, দি জাইলেম ইজ উড, জাইলেম পোর্শন ইজ উড। তার ইনসাইডে এগুলা যে ফাইবার ভেসেলস গুলা থেকে যায়, বিভিন্ন ওখানে ফাংশন সে এখানে সার্ভ করে। তাহলে এখন আমরা উড সম্পর্কে একটা ধারণা দিব। তাহলে আমরা যখন আমার সাথে যেসব প্র্যাকটিক্যাল কাজ গ্রুপ গুলা ছিলেন, ওখানে হয়তোবা আমরা সিলভান ফিশার স্টাডিতে, ওই যে টিম্বারের সিলভান ফিশার স্টাডিতে অথবা বোটানিক্যাল গার্ডেনে একটু ডিসকাশন ছিল যে আমরা উড রিলেটেড যেসব প্ল্যান্ট গুলা থাকে তাদের একটা ক্লাসিফিকেশন আমরা দেখাইছিলাম, যে উড রিলেটেড সফট উড এন্ড হার্ড উড, এমন একটা নাম আসছিল, সফট উড এন্ড হার্ড উড, হুইচ ওয়ান সফট উড, হুইচ ওয়ান হার্ড উড, বা হোয়াট ইজ softwood producing plant, what is hardwood producing plant, এমন একটা বিষয় ছিল। দেন স্ট্রাকচার অফ উড, এমন একটা ডিসকাশন ওখানে শ্যালোলি ছিল। তাহলে আজকের ক্লাসে যেহেতু গাছের গ্রোথ আমরা পড়াই যখন, তখন কিন্তু এই অংশটা এখানে দেখানোর একটা ইন্টেনশন থাকে। তাইলে আমরা ডিফাইন করব হোয়াট ইজ উড। তাহলে এখানে আমরা জানলাম যে দ্য জাইলেম ইজ উড। দেখেন যে উড ওখানে আছে, যে উডটা আমরা দেখি, the hard fibrous materials that forms the main substance of the trunk or branches of a tree or shrub. This is the wood. Hard fibrous যে অংশটা থাকে ওইটা বার্কের নিচে, ওইটাই হচ্ছে wood. The hard fibrous substance composing most of the stem and branches of a tree or shrub and lying beneath the bark, the xylem. এই xylemটাই হচ্ছে wood. Trunk or main stems of tree as suitable for architectural and other purposes. This is timber. তাহলে এখন এই যে টিম্বার অংশটা বা উড অংশটা আমরা বুঝলাম, জাইলেম অংশটাকে শক্ত যে স্ট্রাকচারটা থাকে, বার্কের নিচে যে অংশটা থাকে ওইটাই উড। তাহলে উডের উপরে বেস করে এইসব প্ল্যান্ট গুলোকে আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি। দেয়ার আর টু মেইন গ্রুপস অফ টিম্বার প্রডিউসিং ট্রিজ ইউজড কমার্শিয়ালি, সফটউডস এন্ড হার্ডউডস। তাহলে এখন আমরা যারা বিশেষ করে আমি জানি না কোন গ্রুপের সাথে আমার ইনভলভমেন্ট ছিল, আপনাদের কেউ যদি কারো একটু আমরা 1-2 মিনিট একটু শেয়ার করতে পারি যে সফটউড এন্ড হার্ডউড সম্পর্কে কারো নলেজ আছে কিনা, কেউ একটু থাকলে আমরা যে বলার চেষ্টা করি, কারো ধারণা থাকলে হোয়াট ইজ সফটউড এন্ড হার্ডউড, অথবা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সফটউড এন্ড হার্ডউডস। বিশেষ করে আমি জানি না কোন প্র্যাকটিক্যাল গ্রুপগুলোর সাথে আমার ইয়া ছিল, ওখানে আমি এই বিষয়গুলো ডিসকাশনে ছিল, ওরাও একটু বলতে পারার কথা। শুনতে পাচ্ছেন আপনারা? না, ওটা ভুলে যাওয়াই স্বাভাবিক, যদি না থাকে আমি এটা আজকে তো অবভিয়াসলি আবার টোটাল অংশটা ক্লিয়ার করব। আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু আপনারা রেসপন্স করেন। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আপনাদের আমি জানি আমি অন্তত 4টা গ্রুপের সাথে আমার ইনভলভমেন্ট ছিল, সব জায়গাতে আমি সফটউড, হার্ডউড এন্ড স্যাপউড, হার্ডউড এইসব বিষয়ে আপনাদেরকে নলেজ দেওয়া ছিল। আপনারা হয়তো এই বিষয়গুলো খাতা কোথায় আছে এগুলো আমাদের জানা নাই, মনে নাই, ভুলে গেছি, এমন একটা বিষয়। তাহলে আমরা জাস্ট এখানে এই যে সফটউড এন্ড হার্ডউড সম্পর্কে একটু কথা বলার জন্য আমি একটু কথা বলবো। আপনারা এখানে এই যে শুরুর দিকে ফার্মেসির সাথে কথা বললেন, যে এই যে ওয়েবসাইট নিয়ে যে কথা বললেন, কি ছিল স্যারের নাম কি ছিল? স্যার আমি বাপ্পি। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার।
তাহলে এখন আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এখানে সফটউড এন্ড হার্ডউড সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে এই স্লাইডের মধ্যে। স্লাইডটা কাইন্ডলি আপনি একটু রিডিং করেন। জি স্যার। The terms softwood and hardwood do not refer to the density of the wood, but rather the type of tree that the wood comes from. The terms softwood and hardwood do not indicate softness and hardness of particular timbers. In fact, some hardwoods are softer and lighter than softwoods. The main difference between hardwood and softwoods are botanical and relate to the way the tree grows. Hardwood comes from angiosperms and softwood comes from gymnosperms. জিমনোস্পার্ম। তাহলে ওখানে স্যারের নাম কি যেন বললেন? স্যার বাপ্পি, নাহিদ হাসান বাপ্পি। বাপ্পি, ওকে, নাহিদ হাসান বাপ্পি। থ্যাংক ইউ আপনাকে, আপনি সুন্দরভাবে ওটা বিষয়টাকে একটু আমাকে সহযোগিতা করার জন্য আমি একটু ব্রিদিং টাইম নিলাম আর কি। রোজা রেখে সকালবেলা এত কথা, এই জন্য আপনাকে দিয়ে একটু জাস্ট কাজ করাই নিলাম আর কি। জাস্ট যা এখানে সফটউড এন্ড হার্ডউড কথাটা শুনলেই পরে মনে হচ্ছে সফট এন্ড হার্ড একটা বিষয় থাকে, বাট পরের সেন্টেন্সে বলা হচ্ছে যে সফটনেস এন্ড হার্ডনেস এমন বিষয়টা এখানে বোঝানো হচ্ছে না। বোটানিক্যালি অথবা সিলভিকালচারালি এই দুটা ওয়ার্ড ইউজ করা হয় দুই গ্রুপের প্ল্যান্টকে আইডেন্টিফাই করার জন্য বা ডিস্টিংগুইশ করার জন্য এই দুইটা ওয়ার্ড। এখানে কেন ওরা সফট এন্ড হার্ড বললো জানি না। অ্যাজ সফট বললে কিন্তু সফট বিষয়টা বোঝায়, এন্ড হার্ড বিষয়টা হার্ড। এখানে হার্ড এন্ড সফট দ্বারা বোঝানো হচ্ছে না। সফটউড অনেক সময় অনেক বেশি হার্ড কম্পেয়ার টু হার্ডউড, অনেক হার্ডউড রিলেটিভলি সফটার কম্পেয়ার টু সফটউড, এমনটা হইতে পারে। দ্যাট মিনস সফট এন্ড হার্ড ওয়ার্ড দুটো এখানে মিনিংলেস, বাট সফটউড এ গ্রুপ অফ প্ল্যান্ট, হার্ডউড এ গ্রুপ অফ প্ল্যান্ট হুইচ প্রোভাইড উড, এমনটাই বলা আছে এখানে। তাহলে শেষের দিকে এসে এখানে একটা ইন্ডিকেশন দেয়া আছে, দেখেন যে ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা হচ্ছে বোটানিক্যালি, অথবা তার গাছগুলো কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে। পরের দিকে একটু ক্লিয়ারিফিকেশন দিচ্ছে যে দিস ইজ দা ডিফারেন্স বিটুইন সফটউড এন্ড হার্ডউড। যে বলা হচ্ছে যে এনজিওস্পার্ম এন্ড জিমনোস্পার্ম তো আমরা জানি বাপ্পি, তাই না? জিমনোস্পার্ম যে গাছের সিড গুলা নেকেড থাকে, যে বলে আমরা নগ্ন বীজি, তাই না? এনজিওস্পার্ম যেটা আবৃত বীজি, বা তাই না, এমনটা বলি তো আমরা, এমনটা জানা ছিল। তাহলে এই যে এনজিওস্পার্ম গ্রুপটার প্ল্যান্টটা গ্রুপের গাছগুলা যে উড তৈরি করে, ওই গ্রুপ ওই প্ল্যান্ট গুলাকে বলা হবে হার্ডউড প্রডিউসিং প্ল্যান্টস। আর জিমনোস্পার্ম গ্রুপের প্ল্যান্ট গুলাকে বলা হবে সফটউড প্রডিউসিং প্ল্যান্ট, সফটউড প্রডিউসিং প্ল্যান্ট অথবা সফটউড গ্রুপস অফ প্ল্যান্ট। তাহলে সফট মিনস নট সফট, হার্ড মিনস নট হার্ড, এমন একটা গ্রুপ অফ প্ল্যান্ট। বাট এই দুইটা ওয়ার্ড হার্ডউড এন্ড সফটউড সিলভিকালচার অথবা ফরেস্ট সায়েন্সে বিষয়গুলো ইউটিলাইজ করা আছে যে সফটউড এন্ড হার্ডউড বললে পরে আমরা কখনোই সফটনেস এন্ড হার্ডনেস বুঝবো না, একটা গ্রুপ অফ প্ল্যান্টস। তাহলে আপাতত জানলাম যে এনজিওস্পার্ম যেগুলা, এগুলা হার্ডউড গ্রুপ, যেগুলো জিমনোস্পার্ম এগুলো হচ্ছে সফটউড গ্রুপস। তাছাড়াও আমরা আপনাদেরকে যদি একটু ধারণা দেই যে জানার জন্য, গাছগুলো চেনার জন্য, যে হার্ডউড প্রডিউসিং গাছগুলোকে এনজিওস্পার্ম বলা হচ্ছে। তো এগুলাকে এই গাছগুলা বলা হচ্ছে, এখানে আরেকটা বিষয় বলা ছিল যে রিলেট টু দা ওয়ে দা ট্রি গ্রোজ। তাহলে এখানে আমরা তার ইকোলজিক্যাল অ্যাসপেক্টে একটা ডিফারেন্স থাকে। বিশেষ করে হার্ডউড প্রডিউসিং গাছগুলা এজ ইউজুয়ালি ট্রপিক্যাল সিচুয়েশনে বেশি হয়, এজ ইউজুয়ালি ওরা ট্রপিক্যাল সিচুয়েশনে থাকে, ট্রপিক্যাল। আর সফটউড প্রডিউসিং গাছগুলা যে টেম্পারেট জোনে থাকে। তাহলে আমরা আরেকটা ইন্ডিকেশন পাইতে পারি এখান থেকে, একটা ছিল এনজিওস্পার্ম এন্ড জিমনোস্পার্ম, আর একটা ইকোলজিক্যাল অ্যাসপেক্টে ট্রপিক্যাল এন্ড টেম্পারেট। ট্রপিক্যাল ওয়ান হচ্ছে হার্ডউড এন্ড টেম্পারেট হচ্ছে সফটউড। তারপরে গাছের মরফোলজিক্যাল পারপাসেও এখানে একটা ডিফারেন্স আমরা অনেক সময় বলি, যে গাছের শেপটা, গাছের যে শেপ থাকে বা এক্সটার্নাল যে শেপটা থাকে, যেই গাছগুলো হার্ডউড তৈরি করে বা এনজিওস্পার্ম রিলেটেড, এই গাছগুলোর শেপটা অনেকটা স্পেরিক্যাল শেপ, অনেকটা স্পেয়ার লাইক একটা শেপ হয়। আর যেগুলো সফটউড এগুলোর শেপটা অনেকটা কনিফার বা কনিফেরাস শেপ হয় বা কোন শেপ হয়। তাহলে কনিফেরাস অথবা কোন শেপ, আর একটা হচ্ছে স্পেরিক্যাল শেপ। তারপরে এই গাছগুলোকে আরেকটু আমরা ক্রিটিক্যালি অবজার্ভ করি, গাছের লিফের দিকে তাকাইলে পরে কিছুটা বোঝা যাবে যে গাছগুলোর লিফগুলো ব্রড লিফ অথবা ফ্ল্যাট লিফ। যেমন বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগ গাছগুলো এমনটা আপনারা দেখছেন পরিচিত, সবগুলাই কিন্তু হার্ডউড তৈরি করবে। যেগুলার ব্রড লিফ অথবা ফ্ল্যাট লিফ বা থিন লিফ থাকে, এগুলো হচ্ছে হার্ডউড গ্রুপের প্ল্যান্ট।
আর সফটউড যেগুলা আপনারা হয়তো আপনাদেরকে দেখাইছি, পাইন গাছের লিফ দেখছিলেন আপনারা, যে নিডেল লাইক। পাইন গাছ কিন্তু সফটউড গ্রুপের গাছ, নিডেল লাইক তাদের লিফ গুলো হবে নিডেল শেপ, বা এমন একটা ট্রান্সফরমেশন তাদের থাকবে, এমন একটা মডিফিকেশন থাকবে যে নিডেল লাইক। তাহলে এই চারটা বিষয় আমরা আপনাদেরকে নিয়ে আসলাম, যে একটা ছিল যে গাছের টাইপ এনজিওস্পার্ম, জিমনোস্পার্ম, ট্রপিক্যাল, টেম্পারেট অথবা লিফের পারপাসে, এন্ড দেন শেপের পারপাসে যে কনিফার এন্ড ব্রড লিফ। তারপরে এখানে আপনারা হয়তো যে প্ল্যান্টের অ্যানাটমি পড়ার সুযোগ আমাদের থাকবে না, তারপরে একটা বিষয় বলা থাকে যে গাছের উড গুলাকে অ্যানাটমিক্যালি যদি আমরা একটু অবজার্ভ করি, দুইটা ওয়ার্ড জাস্ট আমরা জেনে রাখি, যে সফটউড গ্রুপের গাছগুলা এর মধ্যে ইনসাইডে খুব বেশি পোর দেখা যায় না, এই জন্য গাছগুলার উড গুলাকে বলা হয় নন পোরাস উড, নন পোরাস, নন পোরাস। আর হার্ডউড যেগুলো এগুলো থাকে পোরাস উড, পোর থাকে তার মধ্যে, পোর ভিজিবল, পোর থাকে পিওয়ারি পোর, যেটা পোরাস এন্ড নন পোরাস। তাহলে এখানে পাঁচটা ডিফারেন্স আপনাদের মধ্যে আসলো। একটা ছিল এনজিওস্পার্ম, জিমনোস্পার্ম, যেগুলো ছিল যে ট্রপিক্যাল, টেম্পারেট, ওটা ছিল যে স্পেরিক্যাল শেপ, এটা ছিল কনিক্যাল শেপ বা কোন শেপ, লিফটা ছিল এখানে ব্রড লিফ, এটা নিডল লাইক লিফ, ওইটা রুটটা ছিল পোরাস, এটা নন পোরাস। পাঁচটা আসপেক্টে আমরা এরকম একটা ডেফিনেশন দিতে পারি, আর সরি ডিমার্কেশন বা ওখানে একটা পার্থক্য তৈরি করার ওয়েটা আমরা জানা থাকলো। দিস ইজ দা সফটউড প্ল্যান্ট, যার ক্যারেক্টারিস্টিক্স বা তাকে চেনার জন্য এই কন্ডিশন গুলো থাকবে। এগুলো হার্ডউড প্রডিউসিং প্ল্যান্ট, যার কন্ডিশন গুলো এমনটা থাকবে। তাহলে দিস ইজ দা রিয়েলাইজেশন রিগার্ডিং softwood and hardwood. Softwood and hardwood. Soft and hard, two types of plants which produce wood. Soft do not mean softer wood, but softwood. Hard do not indicate this is the hard structure wood. তাইলে এখন আমরা এই সফটউড এন্ড হার্ডউড বিষয়গুলো একটু রিয়েলাইজ করার পরে গাছের জেনারেল স্ট্রাকচারটা আমরা একটু অবজার্ভ করবো। এখানে স্ট্রাকচার অফ উড। বাপ্পি, জি স্যার। হ্যাঁ আরেকটু পড়েন। জি স্যার। স্ট্রাকচার অফ উড, নাম্বার 1 হচ্ছে বার্ক, আউটার বার্ক, ইনার বার্ক। আর ইনার বার্ক দুই প্রকার, সেকেন্ডারি ফ্লোয়েম আর হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। নাম্বার 2 হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। নাম্বার 3 স্যাপউড। নাম্বার 4 হার্ডউড। নাম্বার 5 হচ্ছে পিট আর মেডুলা। এখন দেখেন যে দুই ধরনের উড কিন্তু স্ট্রাকচারের মধ্যে আসছে, একটা স্যাপউড, একটা হার্ডউড। হার্ড, এই হার্ড তো চেনেন বাপি? স্যার ভুলে গেছি। এই হার্ড চেনেন না? আপনার হার্ট আছে না? সেটা তো ওই হার্ট তো এইটাই, তাই না? হার্ট মানে দিস ইজ দ্য কোর পোরশন। হার্ট মানে কি, যেটাকে অনেক যত্নে রেখে দেন, তাই না? যে আপনাদের হার্ট টাচিং একটা বিষয়, জাস্ট আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, এমন কথাগুলো বলি না আমরা, যে সাপোর্ট। তাহলে উডের ক্ষেত্রে এমন একটা বিষয় আছে। তাইলে এখানে স্ট্রাকচার অফ উড, তাহলে গাছটাকে যদি ক্রস সেকশন করা হয়, তাহলে দেখা যাবে যে আমরা বাইরের দিকে যে 1 2 3 4 5, এই 5টা বিষয় দেখা যাবে। আমরা পরের দিকে দুই একটা ছবি দেখাবো এখানে, যে বার্ক অংশটা, যেটাকে আমরা বলছিলাম যে ফ্লোয়েম। তো ফ্লোয়েমকে আবার একটু ক্যাটাগরাইজ করা হয়েছে এখানে, যে আউটার বার্ক এন্ড ইনার বার্ক। ইনার বার্কের মধ্যে সেকেন্ডারি ফ্লোয়েম এন্ড কর্ক ক্যাম্বিয়াম। মানে ক্যাম্বিয়ামের যে অংশটা অনেকটা কর্কি হয়ে যায়, অনেকটা পার্মানেন্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু বার্কের অংশ বলা হচ্ছে, এই যে কর্ক ক্যাম্বিয়াম। দেন ভাস্কুলার ক্যাম্বিয়াম অথবা অ্যালাইভ ক্যাম্বিয়াম, একটা লেয়ার। দেন উড পোর্শনটা, গাছের উড জাইলেম অংশটা এখানে। এই দিস ইজ দা 1 নম্বর বার্ক, এন্ড এই সবগুলো ক্যাটাগরি হচ্ছে দিস ইজ দা ফ্লোয়েম, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এন্ড দেন 3 and 4 হচ্ছে এই যে জাইলেম। আর পিট আর মিডুলা গাছের সেন্টার পোর্শনে একটা জাস্ট একটা হোলের মতো থাকে, অথবা যে আমরা যে ডট বলি, একটা বিন্দু বলি না সার্কেলের ক্ষেত্রে, এমন একটা সেন্টার পোর্শনটাকে রিমার্ক করে দিস ইজ দা পিট আর মেডুলা, এমন একটা অংশ। দিস ইজ দা সেন্টার পোর্শন অফ উড। তাহলে এখানে স্যাপউড এন্ড হার্ডউড একটা অংশ আসছে। দেন ক্যাম্বিয়াম অথবা জাইলেম, ফ্লোয়েম এন্ড ক্যাম্বিয়াম। ফ্লোয়েম, ক্যাম্বিয়াম এন্ড জাইলেম। আমি বলতেছিলাম যখন ক্যাম্বিয়ামের কথা বললাম, ক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম তৈরি করে অথবা আদার সেল সাবস্টেন্সেস তৈরি করে। এগুলা কিছু অংশ তার আউটার সাইডে জমা হয়, কিছু অংশ ইনার সাইডে জমা হয়। তাহলে ক্যাম্বিয়ামের আউটার সাইডে যেগুলা, এগুলা হচ্ছে বার বা ফ্লোয়েম। আর ইনার সাইডে যেটা, এটা হচ্ছে উড। উডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে, স্যাপউড এন্ড হার্ডউড। স্যাপউড এন্ড হার্ডউড। তাহলে আমরা আগে কিন্তু উডের দুইটা ক্লাসিফিকেশন দেখছি, সফটউড এন্ড হার্ডউড। সফটউড এন্ড হার্ডউড কথাটা এখানে এই যে স্ট্রাকচার অফ উড,
স্ট্রাকচার অফ উড, হুইচ উড, স্ট্রাকচার অফ সফটউড অর স্ট্রাকচার অফ হার্ডউড, দুটাই হইতে পারে। এখানে এই স্ট্রাকচারটা কার, এটা সফটউডের স্ট্রাকচারও এমন, হার্ডউডের স্ট্রাকচারও এমন। দ্যাট মিনস সফটউডেরও স্যাপউড থাকবে, সফটউডেরও হার্ডউড থাকবে, যেটা হার্ডউড তারও স্যাপউড অথবা হার্ডউড থাকবে। মানে এমন স্ট্রাকচারটা দুটার, স্ট্রাকচার অফ উড দ্যাট ইজ সফটউড অর হার্ডউড। তাহলে এখন বার্ক অথবা ফ্লোয়েম, দেন ক্যাম্বিয়াম, দেন উড অথবা জাইলেম, এমন অংশটা আমরা একটু রিয়েলাইজ করি এখানে। এই যে দেখেন এই বিষয়টা দেখতে পাচ্ছি আমরা এই ছবিটা। এই ছবিটা দেখার জন্য আমরা হয়তোবা আরেকটা ছবিতে যাই, যে এখানে দেখেন ক্রস সেকশন করা হয়, দেখেন যে এখানে এই অংশটা, এই যে গ্রিনিশ যে পোর্শনটা, এটাকে গ্রিনিশ, এই অংশটাকে বলা হচ্ছে দিস ইজ দ্য ক্যাম্বিয়াম, দিস ইজ দ্য ক্যাম্বিয়াম অথবা ভাস্কুলার ক্যাম্বিয়াম, আমরা যেটা বলা ছিল যে ভাস্কুলার ক্যাম্বিয়াম। তার বাইরে দুইটা অংশ, এই যে দেখেন যে ইনার বার্ক এন্ড আউটার বার্ক, দুইটা মিলে দুইটা অংশে টোটালটা কিন্তু ফ্লোয়েম। তার ইনসাইডে এই যে জাইলেমের সরি এই আর ক্যাম্বিয়ামের ইনসাইডে দেখেন যে এখানে একটা অংশ যেটার নাম ছিল স্যাফুড, এটা অংশ যেটা ছিল স্যাফুড, এই যে দেখেন এই অংশটা স্যাফুড না, এই অংশটার নাম স্যাফুড। দেন তার ইনসাইডে, তার নিচে, স্যাফুডের নিচে, এই কেউ একটা সাউন্ড করছেন, কাইন্ডলি অফ করেন, কাইন্ডলি অফ করেন। এই যে তারপরে দেখেন যে এখানে পিচ বা সেন্টার পোর্শন, এখান থেকে শুরু করে আমরা, যে এখান থেকে যদি আমরা এদিকে যাই, এটুকু অংশ, এটা কালারটা দেখেন একটু অন্যরকম, এই উডটাকে বলা হচ্ছে হার্টউড। তাহলে হার্টউড এন্ড স্যাফুড, ওটাকে কিভাবে ডিফাইন করবো আমরা? হার্টউড এন্ড স্যাফুড, স্যাফুড হচ্ছে ইনিশিয়াল উড, স্যাফুড হচ্ছে ইনিশিয়াল উড অথবা ইমেচিউর উড। ভাই আপনি কে, আমি জানি না, আপনি সাউন্ডটা অফ করেন কাইন্ডলি। এই যে আইডি আবির কে, এই আবির আপনি এটা সাউন্ড অফ করেন। হ্যাঁ তাহলে থ্যাংক ইউ। তাহলে এখন এই যে স্যাফুড যেটাকে বললাম, যেটা জাইলেম তৈরি হবে ক্যাম্বিয়াম থেকে ইনিশিয়ালি, এই অংশটা নাম হচ্ছে যে যেটা ইমেচিউর উড অথবা ইনিশিয়াল উড, যেটা ওটাকে বলা হয় যে স্যাফুড। স্যাফুড যখন স্লোলি ম্যাচিউর হয়, যেমন ওয়ান্স দিস হার্টউড ওয়াজ স্যাফুড, ফ্রম টাইম বিং, এটা সময়ের সাথে সাথে সে আস্তে 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 ম্যাচিউর হয়ে এটা হার্টউড তৈরি হয়েছে। তাহলে আমরা শুধু ক্লিয়ার করি এখন স্যাফুড এন্ড হার্টউড। হার্টউড হচ্ছে ম্যাচিউর উড, ম্যাচিউর উড বা সার কাঠ বলি বাংলায়, আর এটা অসার কাঠ, অথবা ওই যে কার্পেন্টারিতে আপনারা দেখবেন যে পল বলা, উডের ক্ষেত্রে একটা পল অংশ অথবা অসার অংশ, যে অংশটা সার অসার এমন একটা অংশ বলা হয়। তাহলে এই অংশটাই কিন্তু ফার্নিচার তৈরিতে, এই যে ব্ল্যাকিশ অংশটা, ডার্ক অংশটা, এটাই ম্যাচিউর উড অথবা হার্টউড। এই অংশটাই টিম্বার তৈরি করার ক্ষেত্রে, ফার্নিচার তৈরি করার ক্ষেত্রে এই অংশটা ইউটিলাইজ করা হয়। দেন এই অংশটা হচ্ছে স্যাফুড। তাহলে গাছের ক্ষেত্রে আমরা গাছ কাটলে পরে এমনি ক্রস সেকশন নিলে পরে এমন একটা অবজারভেশন থাকে, মাঝে সেন্টার পোর্শনে ব্ল্যাকিশ অথবা ডার্ক একটা অংশ, দেন কিছুটা লাইট অথবা হোয়াইটিশ একটা অংশ, তারপরে তার বার্ক অংশটা দেখা যায়। ক্যাম্বিয়াম কিন্তু হয়তোবা এত ক্লিয়ারলি দেখা যায় না, তাহলে এখানে জাস্ট আমরা ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এখানে ছবিটা এভাবে তৈরি করা। তাহলে এখন আমরা হার্টউড শক্ত কোনটা, হার্টটা? হার্ড অংশটা অবভিয়াসলি ওটা শক্ত অংশ, ম্যাচিউর অংশ বললাম, মানে হার্ড শব্দটা নিয়ে আসলে তাহলে একটা কনফিউশন তৈরি হবে। হার্ডউড ও কিন্তু আলাদা বিষয় ছিল, এই অংশটা অবভিয়াসলি হার্ড, এই তার টেক্সচারটা অবভিয়াসলি শক্ত, এটাই ম্যাচিউর অংশ, এটা পার্মানেন্ট অংশ, এই অংশটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। এই অংশটা যদি ইউটিলাইজ করি, এটা হয়তো ডিউরেবল হবে না, এই অংশটা ডিউরেবল হবে, এই হার্ডউডটাই ডিউরেবল একটা অংশ। তাহলে এখন এই হার্ডউড ফরমেশনটা অথবা সফটউড ফরমেশনের ক্ষেত্রে আমরা আগের স্লাইডে একটু যাই। এখানে দেখেন এই অংশটা আমরা এখানে দেখি, ছোট করে দেখলে বোঝা যাবে। এই যে দেখেন এখানে এই অংশটা, এই যে এগুলা ছিল যে হার্টউড, দেন এগুলা ছিল স্যাফউড। তাহলে এখানে ক্যাম্বিয়াম ছিল, তাহলে দেখেন একটা অংশ, তারপরে একটা সার্কেল আছে আরেকটা অংশ। তাহলে এখানে এই অংশটাকে বলা হচ্ছে, প্রত্যেকটা বৃত্তের মতো অংশটাকে বলা হচ্ছে গ্রোথ রিং। গ্রোথ রিং, ইনসাইড দ্য গ্রোথ রিং,
ইনসাইড দ্য গ্রোথ রিং এইটুকু অংশ 1 বছরে তৈরি হয়। এই যে দুইটা গ্রোথ রিংয়ের মাঝের যে অংশটা, এই অংশটা, এই কাঠটা, এই উডটা ইদার সে স্যাপউড অর হার্ডউড যেটা হোক না কেন, এটা 1 বছরে তৈরি হয়। এর অংশটাকে আবার 2 ভাগে নাম দেওয়া আছে। দেখেন তার এই যে শেষের দিকের অংশটার নাম হচ্ছে লেট উড, আগের দিকের অংশটার নাম হচ্ছে আর্লি উড। আর্লি উড এন্ড লেট উড। তাহলে এখন এই যে স্যাপউড ইনিশিয়ালি তৈরি হবে, তারপরে সে ম্যাচিউর হয়ে হার্ডউড হবে, এটা বুঝতেছি আমরা। দেন এখন এটা অংশটা বুঝি না, হোয়াট ইজ আর্লি উড এন্ড হোয়াট ইজ লেট উড। এখন আমরা জানি যে গাছের এইটুকু অংশ, এই উডটা, এই যে এই উডটা, এই যে এটার মধ্যে গ্রোথ রিং এর মাঝের যে অংশটা উডটা আছে, এটা 1 বছরে তৈরি হওয়া উড। এই উডটা, এটা আবার 2 অংশ, একটা হচ্ছে লেট উড, একটা আর্লি উড। এখন লেট উড এন্ড আর্লি উড এর আবার অন্য নাম হয় যে এই যে আমরা যে গ্রোথ সিজন। যে এজ ইউজুয়ালি গাছের ক্ষেত্রে গ্রোথ বিষয়টা ফেভারেবল হয় যখন তার জন্য বিভিন্ন গ্রোথ সাবস্টেন্স গুলা, যে নিউট্রিয়েন্ট, ওয়াটার এন্ড সাইট কন্ডিশন অথবা আদার ফ্যাক্টর গুলো ফেভারেবল থাকে, তখন তার গ্রোথ ভালো হয়। বিশেষ করে গাছের পারপাসে, গ্রোথ পারপাসে যখন কিছুটা ওয়াটার বা হিউমিডিটি, সরি ময়েশ্চার রিলেটেড বিষয়টা এনশিওর থাকে, মানে ফেভারেবল থাকে, অথবা অন্যান্য নিউট্রিয়েন্ট গুলো থাকে, তখন তার গ্রোথ বেশি হয়। এই জন্যই বিশেষ করে উইন্টারের আগে, উইন্টারের পর থেকে শুরু করে উইন্টারের জাস্ট সিজনটা শেষে আর একটা উইন্টার শুরুর আগ পর্যন্ত এই সময়টা অনেকটা ফেভারেবল থাকে। এই সময় ওয়াটার এন্ড অন্যান্য বিষয়গুলো ফেভারেবল থাকে। এই সময় মেজর অংশটা ওই সময় তৈরি হয়। তাহলে এই অংশটাকে বলা হয় আর্লি উড। ইনিশিয়াল মানে ফেভারেবল গ্রোথ সিজনে যে উডটা তৈরি হয়, এটাকে বলা হয় আর্লি উড। তারপরে যখন গ্রোথ সিজনটা, যখন টেম্পারেচার একটু বেড়ে যাবে, কমে যাবে, ড্রাই হয়ে যাবে, অন্যান্য বিষয়গুলো আনফেভারেবল হয়ে যাবে, তখন কিন্তু গাছের গ্রোথ হবে অনেকটা স্লোয়ার রেটে হবে, অথবা অনেকটা নির্দিষ্ট নিয়মে হবে না, তখন ওটার কালারটা হয়তো বা অন্যরকম হয়ে যায়। এই জাতীয় জন্য, এই জন্যই একটা লেট উড শেষ হলে পরে আরেকটা আর্লি উড তৈরি হবে। এই দুইটার মাঝে একটা ডিমার্কেশন তৈরি হয়ে যায়। এজ এ রেজাল্ট তার চারপাশে একটা রিং এর মতো অবস্থা তৈরি হয়। এটাকে বলা হয় গ্রোথ রিং, অথবা অন্যভাবে বলা হয় অ্যানুয়াল রিং, বর্ষ বলয়। এই জন্য গাছের ক্ষেত্রে আমরা এই যে অ্যানুয়াল রিংটা অনেক সময় ক্লিয়ারলি ইনিশিয়াল স্টেজে গাছটা যখন কাটা হয় তখন এটা বোঝা যায়। তখন এই অবস্থাটাকে কাউন্ট করে আমরা গাছের এই সম্পর্কে একটা ধারণা নিতে পারি। যাও, আর্লি উড হচ্ছে যখন ফেভারেবল সিজনে যে উডটা তৈরি হবে, অথবা আর্লি সিজনে যে উডটা তৈরি হবে, এটা আর্লি উড। অথবা লেট সিজনে অথবা আনফেভারেবল সিজনে যখন গ্রোথ হওয়ার জন্য বিভিন্ন প্যারামিটার গুলো কিছুটা আনফেভারেবল হবে, তখন যে উডটা তৈরি হবে, এটা লেট উড। প্রত্যেকটা ইয়ারে আর্লি উড এন্ড লেট উড, এই ইয়ারে যেমন আছে এনও একটা আর্লি উড লেট উড আছে, পরে আরেকটা আর্লি উড, পরে আরেকটা লেট উড, এইভাবে মিলে এক সিজনের উড। তাহলে এটা স্যাফোর্ড, ওইটা স্যাপোর্ট, এটা স্যাপোর্ট। এই স্যাপোর্টটা হয়তো তারপরের বছর এটা ম্যাচিওর হয়ে এটা হার্ডউড হয়ে যাবে, তারপরেরটা আবার পরের বছর এটা হার্ডউড হয়ে যাবে, এদিকে আরেকটা সাপোর্ট তৈরি হবে। এইভাবে এখানে আস্তে আস্তে যখন গাছের যখন বয়স বাড়তে থাকবে, তখন তার হার্ডউডের পরিমাণ বাড়বে। একটা পর্যায়ের পরে তার গাছের আর গ্রোথ স্টান্টেড হিসেবে গ্রোথ হবে না, হয়তোবা ওইভাবে আর সাপোর্ট তৈরি হবে না। তখন আস্তে আস্তে ম্যাচিওর হয়ে ফুল হার্ডউড তৈরি হয়ে যাবে। হার্ডউড তৈরি হওয়ার পরে হয়তোবা তখন আর তার সাপোর্ট তৈরি হবে না, হইলেও খুব একটা কম হবে। তখন আস্তে আস্তে ওই সময় গাছকে কাটার একটা সুযোগ এসে যাবে, গাছকে কেটে ফেলতে হবে। তখন যখন আর সাপোর্ট তৈরি হবে না, অপটিমাম হার্ডউড তৈরি হয়ে গেছে, তখন তাকে গাছকে ফেলিং করতে হবে, হারভেস্ট করতে হবে। উড হারভেস্ট করার অপটিমাম টাইম তখন। তারপরে যদি রাখা হয়, তখন হয়তো গাছের কোয়ালিটি আস্তে আস্তে ডিটেরিওরেট করতে পারে, উড কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে, এমনটা হতে পারে। তাহলে দিস ইজ দ্য নলেজ অথবা রিয়েলাইজেশন রিগার্ডিং the softwood and hardwood, and at the same time softwood and hardwood, এমন বিষয়টা ছিল। তাহলে এখানে এই মেটেরিয়ালস গুলো আপনাদের থাকবে। আর অথবা এই বিষয়গুলোর জন্য এখানে একটা যে বিভিন্ন বিষয়গুলো ছিল, যে গ্রোথ রিং, হার্ডউড, সফটউড, তার একটা সিম্পল ডেফিনেশন এখানে দিয়ে এই মেটেরিয়ালসটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। আর এইসব মেটেরিয়ালস গুলো আপনাদের প্রত্যেকটা বিষয়টা আমি বললামই। তাহলে এখান থেকে আমরা জানলাম যে উড কি, যে সফটউড এন্ড হার্ডউড। তারপরে এসে দেখলাম যে এখানে আমরা সফটউড এন্ড হার্ডউডকে ডিফাইন করলাম, তার একটা ডিস্টিংগুইশ করার একটা ওয়ে বললাম। তারপর জেনারেল স্ট্রাকচার অফ উড, এটা ইদার হার্ডউড অর সফটউড। এখানে দেখলাম যে ফ্লোয়েম অংশটাকে বার্ক বলা হয়, দেন ক্যাম্বিয়াম থাকে, যেখান থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। আর এই জাইলেম অংশটাকে উড বলা হয়। উড আবার এখানে ইনিশিয়াল উডটাকে বা ইমেচিউর উডটা স্যাপোর্ট থাকে, তার কালারটা অনেকটা লাইট বা হোয়াইটিশ কালার। হার্ডউডটা ম্যাচিউর উড, যেটা পার্মানেন্ট উড, যেটা দ্বারা আমরা ফার্নিচার তৈরি করি, এই অংশটা হার্ডউড।
হার্টউড তৈরি করার জন্য আমরা এখানে দেখলাম যে এই যে আর্লি উড এন্ড লেট উড দুইটা বিষয় ছিল, অ্যানুয়াল রিং ছিল, এমন বিষয়গুলো আমরা অবজার্ভ করলাম। করার পরে দিস ইজ দা গ্রোথ রিলেটেড। এখানে আমরা শুরুর স্লাইড থেকে শুরু করে আমরা স্লাইড নাম্বার 13 পর্যন্ত বা 14 পর্যন্ত এটা ছিল গ্রোথ রিলেটেড একটা অবজারভেশন অথবা রিয়েলাইজেশন। তাহলে এইটুকু জানার পরে আমরা এই গ্রোথ ওখান থেকে যে নলেজটা নিলাম এটা শেয়ার করে গাছের কিছুটা রিয়েলাইজেশন বা আন্ডারস্ট্যান্ডিং বা গাছ সম্পর্কে কিছুটা ম্যানেজমেন্ট পারপাসে অথবা সিলভিকালচারাল আসপেক্টে কিছু ডিসিশন নেওয়ার নলেজ তৈরি করবো পরের স্লাইড গুলাতে। এখন আপাতত আমরা 2-3 মিনিট রেস্টে আমরা একটু আলাপ করে নিতে পারি, তারপরে আমরা ওই অংশটা যাব। এখানে আমরা সিম্পল একটা ডিসকাশন আসতে পারি। আমরা হয়তো এই অংশটা পড়াশোনা করেন, আগামী ক্লাসে এখানে আপনারা প্রশ্ন করার সুযোগটা বেশি হবে আমরা এগুলো স্টাডি করলে পরে। আমি এই মেটেরিয়ালসটা এই জাস্ট ক্লাস শেষে আমি মেটেরিয়ালসটা আপলোড করে দিব আপনাদের। এখন যদি আপনারা যে ছোটখাটো একটু রিয়েলাইজেশন বা ক্লিয়ার হয় না কথা বলতে পারেন। স্যার আমরা 2 মিনিট 2 থেকে 3 মিনিট। পুরাতন পার্টটা স্যার হার্টউডটা না? হার্টউড। জি স্যার। আর স্যার বোল একটা জিনিস ছিল, বোল জিনিসটা কি স্যার একটু যদি বলতেন। হ্যাঁ, বোল একটা শব্দ, আমি এটা বলবো, আর কেউ থাকলে আমি একসাথে বলবো না সবগুলো। বোল। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন স্যার ভাস্কুলার ক্যাম্বিয়ামের ফাংশনটা কি স্যার একটু যদি বলতেন স্যার। আচ্ছা, ভাস্কুলার ক্যাম্বিয়ামের ফাংশন দেন। তাহলে স্যার স্যাপউড হার্ট। হ্যাঁ বলেন। স্যার স্যাপউড হার্টউডে কনভার্ট হয়েছে, এটা কেমনে বুঝবো? স্যাপউড হার্টউডে কনভার্ট হচ্ছে, হাউ টু রিয়েলাইজ এমন একটা বিষয়। হ্যাঁ দেন। স্যার যদি 2 অথবা 3 নাম্বার স্লাইডে একটু যাইতেন, একটা ইয়ে ছিল এখানে। এটা 2 নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড। স্যার আগেরটা মনে হয়। বলেন। স্যার পাইতেছি না, ভুলে গেলাম জিনিসটা কি যেন ছিল। আচ্ছা, আপনি খোঁজেন, অসুবিধা নেই। আমরা তো আসি, আমার কথা বলে নেবো, আমরা তো আরো আছি, সবাই কথা বলা যাবে। আমি এখানে আপনাদের যে কথাগুলো আসছে এগুলো একটু ক্লিয়ার করে নিই, ওকে? আচ্ছা, শুরুতে একজনে কে বলতেছেন? স্যার আমি স্যার রেদওয়ান। রিদওয়ান, বলেন। স্যার ভাস্কুলার ক্যাম্বিয়াম আর কর্ক ক্যাম্বিয়ামের পার্থক্যটা একটু বলবেন স্যার। আচ্ছা, ওই যে ভাস্কুলার ক্যাম্বিয়ামের ফাংশন বলছে তো, মানে পার্থক্যটা বলবো, একসাথে বলবো। ওকে স্যার? জি স্যার। ওকে স্যার। তাইলে স্যার এই শুরুতে একজন বললেন যে বোল অংশটা কি। বোল কিন্তু স্টেমের অন্য আরেকটা না বলে, গাছের ক্ষেত্রে আমরা যখন যে ট্রিকে ডিফাইন করলাম, হার্ব শার্প এন্ড ট্রি, মনে আছে না? যে গাছের যে সিলিন্ড্রিক্যাল যে অংশটা সিলিন্ডারের মতো অংশটা, যার উপরে ক্যানোপি অংশটা থাকে, যে সিলিন্ডারের মতো যে অংশটা থেকে আমরা কাঠ হারভেস্ট করি, ওই অংশটাকে আমরা কখনো বলি যে স্টেম, কখনো বলি ট্রাঙ্ক, কখনো বলি বোল। ওই অংশটাকে আমরা বিভিন্ন নামে বলি, যে স্টেম, ট্রাঙ্ক অথবা বোল অংশটাকে বলি, বিওয়াইলি বোল, মানে ওই অংশটাকে বলা হয় দিস ইজ দা বোল। তারপরে আপনি বললেন যে ভাস্কুলার ক্যাম্বিয়াম এন্ড কর্ক ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম তো আমরা বললাম যে এমন একটা লেয়ার গাছের মধ্যে, এটা অ্যালাইভ লেয়ার, যে লাইভ লেয়ার, যে সে ওখানে এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, ও সরি, ক্যাম্বিয়ামের ক্ষেত্রে ইন্টারক্যালারি না, ল্যাটারাল মেরিস্টেম এন্ড ইন্টারক্যালারি মেরিস্টেম থাকে, এপিক্যাল মেরিস্টেম এখানে থাকে না। তাহলে ওখানে এই যে এটা হচ্ছে ক্যাম্বিয়াম। ভাস্কুলার ক্যাম্বিয়াম হচ্ছে যে ক্যাম্বিয়ামের যে অংশটা অ্যালাইভ, ক্যাম্বিয়াম হয়তোবা সে ফাংশন সার্ভ করতে করতে এক সময় যে সে কিছুটা নষ্ট হয়ে যায়। যে কর্ক বলতে তো যে সে আর যখন ফাংশনাল থাকে না, তখন ওই অংশটা বার্কের কাছাকাছি বা বার্কে পরিণত হয়ে যায়, তখন ওইটাই কর্ক ক্যাম্বিয়াম। আর যে অংশটা ক্যাম্বিয়ামের যে অংশটা অ্যালাইভ থাকে, অ্যাক্টিভ থাকে, ওইটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। ভাস্কুলার ক্যাম্বিয়ামের কাজে হচ্ছে যে সে ওই যে ল্যাটারাল এন্ড ইন্টারক্যালারি মেরিস্টেমের সহযোগিতায় সে গাছের জাইলেম, ফ্লোয়েম, ফাইবার, ভেসেল গুলা তৈরি করার কাজটাই হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়ামের কাজ। দেন আরেকটা ছিল কি স্যাপউড এন্ড হার্টউড, এমন রিলেটেড প্রশ্ন ছিল যে স্যাপউড কিভাবে হার্টউডে কনভার্ট হয়। স্যাপউডটা আস্তে আস্তে যখন সাপোজ গাছের আর এই স্যাপউড তৈরি হলো, আজকের এই যে 2021 সালে যে স্যাপউড তৈরি হলো, তো এটা হয়তো বা 2022 সালে যে স্যাপউড তৈরি হবে তার নিচে চলে যাবে, তার উপরে একটা জমা হবে, 23 সালে আরেকটা হবে, 24 সালে আরেকটা হবে। তো সময়ের সাথে সাথে কোনো গাছের এটা প্ল্যান্ট টু প্ল্যান্ট ভেরি করে, স্পেসিস টু স্পেসিস ভেরি করে,
কন্ডিশন টু কন্ডিশন ভেরি করে। হয়তোবা এই যে এই স্যাপউডটা হার্ডউড পরিণত হইতে 2 বছর সময় লাগবে, কোনোটায় 3 বছর সময় লাগবে, কোনোটায় 5 বছর সময় লাগবে। সময়ের সাথে সাথে আস্তে আস্তে সে মেচিউর হয়ে যাবে। যেমন আপনি বা পি, অথবা আপনি এক্স, আপনি ওয়াই। আপনি যখন ক্লাস 2 তে পড়তেন তখন কিন্তু আপনার ক্যাম্বিয়াম বললে আপনি বুঝতেন না কিছু। এখন ক্যাম্বিয়াম কেন, পৃথিবীর কঠিন শব্দটা যেটাই বলা হোক না কেন, আপনি টোটালটা রিয়েলাইজ করার ক্ষমতা থাকে আপনাকে যদি রিয়েলাইজ করানোর মতো পরিবেশ দেওয়া হয়। এমনটাই। তাহলে এই সময়ের সাথে সাথে হার্ট সাপোর্ট হার্টউডে পরিণত হয় এভাবেই। তার জন্য কোনো যে সাপোর্ট আজকে আসছে কালকে হবে এমনটা না। এই যে সে সময় যাবে, সে হয়তো হার্টউড তৈরি হয়ে যাবে, এমনটাই হবে। তারপরে আপনি যে 2 নম্বর বা 3 নম্বর স্লাইডে আপনি যে কি করছিলেন পাইছেন? স্যার ওই যে একটা ছিল লোয়ার ব্রাঞ্চেস এর একটা কিছু একটা ছিল ফার্স্টের দিকের স্লাইড গুলো স্যার। ওর বেটা ওটা ওটা ওখানে না, এটা এখানে। এটা ছিল যে সিডলিং স্যাপলিং পোল এন্ড ট্রি, এখানে ছিল, এই যে এখানে। জি স্যার, এই যে ফল অফ দ্য লোয়ার ব্রাঞ্চেস স্যার, এই জিনিসটা একটু ক্লিয়ার হ্যাঁ, করুন। আপনি যখন দেখবেন যে গাছের ইনিশিয়াল স্টেজে গাছের কিন্তু যে ব্রাঞ্চ বলতে একটা লিফের মতো বা সিম্পল একটা অংশ, ছোট ছোট ব্রাঞ্চ তৈরি হয়। একটা সময় দেখবেন যে সিডলিং লাগাইলেন, তো তারপর একটু বড় হলো, শুরুর দিকে নিচের দিকে ব্রাঞ্চ গুলা মরে যায় অথবা পরে যায়, এমন একটা বিষয় হয় না একেবারে নিচের দিকে? জি স্যার, তখন এই অবস্থাটাকে বলা হয় সেরকেট। 1 মিটার হাইট এর পরে থেকে নিচের দিকের ব্রাঞ্চ গুলো যখন পড়তে শুরু করবে, এই অবস্থা পর্যন্ত ওই অংশটা হচ্ছে স্যাপলিং। তারপরে যখন ফল হওয়া শুরু হবে তখন বোঝা যাবে যে সে আর স্যাপলিং এ নাই, সে পরের স্টেজে চলে যাচ্ছে। এই জন্য এটা একটা কমপ্লেক্স বিষয়। এটা কিন্তু অনেক পন্ডিতেরাই, অনেক ফরেস্টার, এগ্রো ফরেস্টার, সিলভিকালচারিস্ট ওরাই অবজার্ভ করতে পারে না। এই জন্য তো আমরা এই অংশটাকে একটু শিফট করে হাইট গ্রোথ এন্ড ডায়ামিটার গ্রোথ অবজার্ভ করলাম, তাই না? এমনটাই। যাক, এতক্ষণ ছিল স্যার আমাদের গ্রোথ রিলেটেড ডিসকাশন। এখন আমরা গ্রোথ বিষয়টাকে আমরা কিভাবে আমরা অন্যভাবে অবজার্ভ করতে পারি এমন একটা বিষয় এখানে নিয়ে আসছি। এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন স্যার? জি জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। এটা ওই যে স্লাইড শোতে দিলে ওই যে উপরের অংশটা একটু, ওই যে এটার উপরে একটু লেখা আছে তো, এটা দেখা যাবে না উপরের অংশটা, ওই যে উপরে ইয়াটা থাকে। তাহলে আমরা একটু দেখে নেই, দরকার লাগলে ওখানে যাবো। এখানে দেখেন ইনক্রিমেন্ট একটা শব্দ আসছে, ইনক্রিমেন্ট। আর যখন গ্রোথ বলা ছিল, গ্রোথও কিন্তু এক ধরনের ইনক্রিমেন্ট। বা গ্রোথ যখন বলা ছিল ইনক্রিজ ইন সাইজ, গ্রোথ কি? ইনক্রিজ ইন সাইজ। কেন? ডিউ টু ফরমেশন অফ নিউ সেল এন্ড টিস্যুস, অথবা ডিভাইডেশন অফ সেল এন্ড টিস্যুস, ইলংগেশন অফ সেল এন্ড টিস্যুস, অথবা প্রোডাকশন অফ নিউ সেল এন্ড টিস্যুস আর দি কজেস অফ গ্রোথ অফ ট্রিজ অর প্ল্যান্টস, এমনটা বলা ছিল। তাহলে এখন ইনক্রিমেন্ট শব্দটাও কিন্তু গ্রোথ। ইনক্রিমেন্ট শব্দটা আমরা ইউজ করবো এটা কিছুটা ডিটারমিনেশন, কিছুটা কোয়ান্টিফিকেশনের ক্ষেত্রে ইনক্রিমেন্ট শব্দটা আমরা ইউটিলাইজ করবো এখানে। ইনক্রিমেন্ট শব্দটা হচ্ছে অবভিয়াসলি এটা ইনক্রিজ ইন সাইজ বাট ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। ইনক্রিমেন্ট হচ্ছে গাছের গ্রোথ হবে, গ্রোথ আপন এ ইয়ার, গ্রোথ ইন এ ডে, গ্রোথ ইন এ সিজন, গ্রোথ ইন এ পিরিয়ড, গ্রোথ ইন এ ডিকেড, এমনটাই। তাইলে যাতে সময়ের সাথে রিলেট করে। সরি স্যার, হ্যালো, আমি ক্লাস নিচ্ছি শাহাবুদ্দিন, জরুরি কিছু? হ্যাঁ, একদিন আমি 11টা পর্যন্ত ক্লাস নেবো, তো তারপরে তুমি আমার সাথে একটু দেখা করো বা আলাপ করো। হ্যাঁ, আচ্ছা, সরি স্যার। তাহলে এখন আমরা বললাম যে ডিউরিং ইস গ্রোয়িং সিজন এ ট্রি গ্রোজ বাই ইলংগেশন অফ দা টপ শুট, সাইড ব্রাঞ্চেস, রুট, অলসো বাই এডিং নিউ লেয়ার অফ উড অর বার্ক এন্ড অল ওভার, এমন বিষয়টা বলা ছিল। দিস ইনক্রিজ ইজ টার্মড অ্যাজ ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট আমরা বলতে পারি ইনক্রিমেন্ট মে বি দ্য ইনক্রিজ দ্য গার্থ, ডায়ামিটার, বেসাল এরিয়া, হাইট, ভলিউম, প্রাইস অর দ্য ভ্যালুজ অফ ট্রিজ ক্রপস ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। নির্দিষ্ট সময়ে কতটুকু গ্রোথ হলো, কতটুকু সাইজে বাড়লো, কতটুকু হাইটে বাড়লো, কতটুকু ভলিউম বাড়লো, কতটুকু দামে বাড়লো, কতটুকু আদার থিংস, বিভিন্ন প্যারামিটার গুলোর সাথে সময়ের একটা রিলেশন হবে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আমরা ইনক্রিমেন্ট শব্দটা গ্রোথ কি কনভার্ট করে, এতক্ষণ গ্রোথ আমরা হইলো তার সাথে সময়ের কোনো আমরা রিলেশনশিপ তৈরি করি নাই। যখন সময়ের সাথে তাকে রিলেট করে আমরা গ্রোথটাকে অবজার্ভ করবো তখন বলা হবে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট শব্দটা আমরা খুব একটা বুঝি, আপনারা যখন খুব কাছাকাছি সময় চাকরির জন্য পড়াশোনা করতেছেন, চাকরি করলে পরে 1 বছর চাকরি করলে পরে বেতন বাড়ে,
ওই বাড়াটাকে ইনক্রিমেন্ট হিসেবে আমরা সবাই জানি আর কি। এজ ইউজুয়াল ইনক্রিমেন্ট শব্দটার একটা অপটিমাম অথবা টিপিক্যাল ইউটিলাইজেশন হচ্ছে যে বেতন বাড়ার ক্ষেত্রে ইনক্রিমেন্ট। এমনটাই আমরা জানি যে 1 বছর চাকরি হয়ে গেছে, যেমন 2000 টাকা বেতন বেড়ে গেছে, দিস ইজ দ্য অ্যানুয়াল ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট 1 ইনক্রিমেন্ট 2 ইনক্রিমেন্ট এমনটাই। তাহলে গাছের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বিষয়টা বলা হচ্ছে যে গাছের গ্রোথ হবে, গ্রোথ আপন এ গিভেন পিরিয়ড অফ টাইম, এমনটাই হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট বোঝার জন্য আমরা এখানে 2টা বা 3টা টার্ম ইউজ করছি। দেখেন যে এই যে CAI কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট, দেন যে আরেকটা আছে MAI মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট, আরেকটা আছে PI পিরিয়ড ইনক্রিমেন্ট। কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট, মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট এন্ড পিরিয়ড ইনক্রিমেন্ট, 3টা ইনক্রিমেন্ট আমরা এখানে অবজার্ভ করব। যে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট কোনটা, যে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট নির্দিষ্ট একটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যাই থাকুক না কেন, অথবা দেখেন ইনক্রিমেন্ট পুট অন বাই এ ট্রি অর ক্রপ ইন এ সিঙ্গেল অর কারেন্ট ইয়ার। CI is the response in the current year. CI is not uniform throughout the life of a tree or crop. Obviously, CI যেমন সাপোজ একটা গাছের গ্রোথ বয়স যদি হয় 20 বছর, ফার্স্ট ইয়ারে তার ইনক্রিমেন্ট তার লাস্ট ইয়ারে তার ইনক্রিমেন্ট সমান হবে না, তার 5th ইয়ারে ইনক্রিমেন্ট অথবা 15th ইয়ারে ইনক্রিমেন্ট সমান হবে না। মানে তার গ্রোথটা আর কি ইনক্রিজ ইন সাইজ, যে কোনো পারপাসে এটা কম বেশি হবে, এটা কখনো ইভেন হবে না, ইউনিফর্ম হবে না। তাহলে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট হচ্ছে যে একটা নির্দিষ্ট ইয়ারে তার কতটুকু গ্রোথ হবে। এটা হতে পারে হাইট পারপাসে, হতে পারে ডায়ামিটার পারপাসে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইয়ারে তার যদি হাইট রেকর্ড করা হয়, সাপোজ যখন গাছটা লাগাইলেন আপনি, যখন ট্রান্সপ্লান্ট করা হলো, তার হাইট জানা থাকলো, প্রত্যেকটা এন্ড অফ দ্য ইয়ার, ফার্স্ট ইয়ার শেষে তার হাইট, সেকেন্ড ইয়ার শেষে তার হোল লাইফ সাইকেলে ওই ডাটা রেকর্ড করা থাকলো। তাহলে তার লাস্ট ডাটা থেকে এন্ড অফ ডাটা এন্ড বিগিনিং ডাটার যে ডিফারেন্সটা, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অফ দিস রেসপেক্টিভ ইয়ার। ফার্স্ট ইয়ারের শেষে তার হাইট, শুরুতে তার হাইট, যে ডিফারেন্সটা, এটা হবে ফার্স্ট ইয়ারের ইনক্রিমেন্ট। সেকেন্ড ইয়ারের শুরুতে হাইট আর শেষে হাইট, তার ডিফারেন্সটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ইনক্রিমেন্ট। থার্ড ইয়ারের সিমিলারলি এরকম, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে এই ইনক্রিমেন্ট গুলো হবে যে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এটা CAI দ্বারা ডিনোট করা হচ্ছে এখানে। তাহলে CAI অফ এ প্ল্যান্ট তার হোল লাইফে ভেরি করবে, শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই একই রকম থাকবে না, বাড়বে কমবে এমনটা হবে। তারপরে মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট, এই যে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্টের অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট। সাপোজ কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট যদি তার হোল লাইফ সাইকেলে বয়স যদি তার 20 ইয়ার্স হয়, 20 ইয়ারে 20 CAI থাকবে। তাহলে 20 CAI এর অ্যাভারেজটা হবে মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এই জন্য আমরা মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট বলি যে সামেশন অফ CAI ডিভাইডেড বাই এজ অফ ট্রি। সামেশন অফ CAI বা কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট ডিভাইডেড বাই এজ অফ প্ল্যান্টস, এমনটা আমরা বলি। আর পিরিয়ড ইনক্রিমেন্ট, যে টোটাল ইনক্রিমেন্ট put over a period of a fixed period of time. Suppose একটা ইয়ারের সাথে রিলেটেড না, পিরিয়ড ইনক্রিমেন্টটা হইতে পারে 1 মাসের ইনক্রিমেন্ট, হইতে পারে 10 বছরের ইনক্রিমেন্ট, কোনো একটা নির্দিষ্ট সিজনাল হইতে পারে, নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড হইতে পারে, যে ফার্স্ট ডিকেডে তা, অথবা ফার্স্ট 5 ইয়ারে তার ইনক্রিমেন্ট, অথবা তার সামার সিজনে ইনক্রিমেন্ট, অথবা উইন্টার সিজনে ইনক্রিমেন্ট। এমন বিষয়গুলো যখন ইয়ারের সাথে রিলেটেড না, তখন তাকে বলা হয় পিরিয়ড ইনক্রিমেন্ট। তাহলে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট ইন ইন্ডিভিজুয়াল ইয়ার throughout the life of a plant। তার এভারেজটা হচ্ছে মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট। আর পিরিয়ড ইনক্রিমেন্ট যেটা গাছের ইয়ারের সাথে, অ্যানুয়াল ইনক্রিমেন্টের সাথে রিলেটেড না, নির্দিষ্ট একটা পিরিয়ডে, নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডে হবে, এটা হচ্ছে পিরিয়ড ইনক্রিমেন্ট। তাহলে CAI, MAI এন্ড PI, এই 3টা বিষয় আমরা অনেক সময় সিম্পলি আমাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন নেই না, কিছু কিছু শর্ট প্রশ্ন দেয়, অনেক সময় আমরা বলি, এই যে আজকের ক্লাসে আমার সাথে তো বেশিরভাগ রেসপন্স হচ্ছে বাপ্পির। বাপ্পি আছেন? জি স্যার আছি। বাপ্পি, আপনাকে একটু জাস্ট একটু ছোট একটা কোয়েরি আপনার কাছে আমার। আমরা যখন আপনাদের এগ্রো ফরেস্ট রিলেটেড পড়াশোনা করাইলাম শুরুর দিকে ক্লাসের মধ্যে, তখন কিন্তু আমরা একটা শব্দ, বা এখানেও বলছিলাম যখন আমরা এখানে ক্লাস নিয়েছি, ইক্রাফ একটা শব্দ ইউজ করছিলাম, ICRAF, ইক্রাফ, মনে আছে? না স্যার, ভুলে গেছি স্যার। বাপ্পি, তুমি যখন আমি বাপ্পি কি মনে রাখবো, যখন উপরওয়ালা তৌফিক দিবে আমরা সরাসরি দেখানো, তাহলে তুমি আমার কাছে একটা পানিশমেন্ট পাওনা রইলো ইকরাফ না পারার জন্য।
ওকে, পানিশমেন্টটা নিয়ে যাবো এসে। ওকে, জি স্যার। আচ্ছা এখন ইকরাফ কে বলতে পারেন? ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ ইন এগ্রো ফরেস্ট্রি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ফাইন, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ ইন এগ্রো ফরেস্ট্রি। তাহলে আমরা কাউন্সিল ছিল, ওয়ান্স ইট ওয়াজ কাউন্সিল, পরের দিকে যখন এগ্রো ফরেস্ট্রি হিস্ট্রি পড়াতে গেলাম, পরে দেখা গেল যে এটা ইন্টারন্যাশনাল সেন্টার হয়ে গেছে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ ইন এগ্রো ফরেস্ট্রি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাগ্রো ফরেস্ট্রি রিসার্চ। হ্যাঁ, রিসার্চ ইন এগ্রো ফরেস্ট্রি অনেকটা ছিল, এটা ছিল এগ্রো ফরেস্ট্রি রিলেটেড একটা রিসার্চ অর্গানাইজেশন। এগ্রো ফরেস্ট্রি রিলেটেড বিভিন্ন প্রবলেম গুলো আইডেন্টিফাই করে, রিসার্চ ইস্যু তৈরি করে, রিসার্চ করে ওখান থেকে ফাইন্ডিংস তৈরি করে ওগুলাকে থ্রুআউট দ্য ওয়ার্ল্ড বিভিন্ন জায়গাতে ডিসেমিনেট করাটাই হচ্ছে ইকরাফের কাজ, তাই না স্যার? জি। তো যাক, সিম্পলি তখন আমরা আমরা যেটা যে উদ্দেশ্যে বলা ছিল, আমরা অনেক সময় বলি যে আপনাদেরকে 5টা টার্ম দেই, বলি যে ইকরাফ, আমরা অনেক সময় বলি যে সিএআই, অনেক সময় বলি যে এমপিটি, যে মাল্টিপারপাস ট্রি স্পেসিস, তাই না? তো এরকম কতগুলো টার্ম দেয়, অনেক ক্ষেত্রে আমরা সিএআই এমএআই এর ফুল মিনিংটা লিখতে বলি, অনেকেই পারি না আমরা, যদিও এত বিষয় জানা থাকে যে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট, মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট এন্ড পিরিয়ড ইনক্রিমেন্ট, এই বিষয়গুলো এভাবেও কাজে লাগে। অথচ আমরা কত নলেজেবল পারসন, আমরা বিভিন্ন ভাবে আমরা নলেজ গেইন করি বা জানা আছে, আমরা অনেক জায়গাতে এনাফ নলেজ আছে আমাদের, আমরা জানি আর কি। তাইলে আমাদের এইটুকু জানার পরে আমরা পরের স্লাইডটা যাই, দেখেন যে এটা একটু বড় করে দেখাই, যে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট, মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট, পিরিয়ড ইনক্রিমেন্ট, এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে গাছের আমরা এই বিষয়গুলো জানার পরে মেজার করব, কেন করব অথবা করলে পরে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। আমরা বললাম যে গাছের যে নেচার অফ গ্রোথ, নেচার এন্ড হ্যাবিট সম্পর্কে জানার জন্য এই এই ইনফরমেশন গুলো আমরা কাজে লাগাইতে পারি। এই ইনফরমেশন গুলো জানার পরে আমরা বলতে পারি গাছটা কি ফাস্ট গ্রোয়িং, গাছটা কি স্লো গ্রোয়িং, বা তার নেচার এন্ড হ্যাবিট সম্পর্কে একটা ধারণা পাইতে পারি। গাছের গ্রোথ প্যাটার্ন সম্পর্কে আমরা যে বললাম যে র্যাপিড গ্রোথ পিরিয়ড, স্লো গ্রোথ পিরিয়ড, ফরমেটিভ স্টেজ, এইসব বিষয়গুলো অবজার্ভ করার জন্য এইসব ডেটাগুলো আমাদের দরকার। অথবা একটা গাছের র্যাপিড গ্রোথ পারপাস যখন, আর স্লো গ্রোথ অথবা ফরমেটিভ স্টেজ, বিভিন্ন জায়গাতে ম্যানেজমেন্ট গুলো বিভিন্ন রকম হবে। গাছটাকে কখন আপনি ফেলিং করবেন, গাছটাকে কখন আপনি ওখানে ওয়াটারিং করতে হবে, কখন তাকে যে বেশি ফার্টিলাইজার থাকতে হবে, কখন গ্রোথ রিসোর্স গুলার সাপ্লাইটা কখন ইভেন আনইভেন, এমন বিষয়গুলো জানার জন্য আমাদের একটা ম্যানেজমেন্ট প্যাকেজ অথবা গাছকে অপটিমাম ম্যানেজমেন্ট দেয়া, গাছকে ফেলিং অথবা সিলভিকালচারাল আসপেক্টে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট, মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট এন্ড পিআই, পিরিয়ড ইনক্রিমেন্ট, এই বিষয়গুলো আমরা জানতে পারি। তারপরে দেখেন যে সিম্পল একটা বলা আছে ডিটারমিনেশন অফ ইনক্রিমেন্ট। ডিটারমিনেশন অফ ইনক্রিমেন্ট এটা সিম্পল বিষয় বলছি আপনাদেরকে। যেমন হাইট ইনক্রিমেন্ট, পাস্ট রেকর্ড ইউটিলাইজ করে, যেমন সাপোজ হাইট আফটার সেকেন্ড ইয়ার 1.5 মিটার, আফটার থার্ড ইয়ার 1.75 মিটার। তাইলে সেকেন্ড ইয়ারে বা ডিউরিং থার্ড ইয়ার, যখন থার্ড ইয়ার হলো না, থার্ড ইয়ারে হাইট ইনক্রিমেন্ট ডিউরিং থার্ড ইয়ার হয়ে যাবে 1.75 মাইনাস 1.5 ইকুয়াল টু 0.25 মিটার। ইনক্রিমেন্টটা হচ্ছে 0.25 মিটার। এখানে দ্বিতীয় বছরের শুরুতে, তৃতীয় বছরের শুরুতে অথবা দ্বিতীয় বছরের শেষে তার হাইট ছিল এটা, আর থার্ড ইয়ারের শেষে যায় তার হাইট এটা, দুইটার যে ডিফারেন্সটা ওইটা ইনক্রিমেন্ট ডিউরিং থার্ড ইয়ার। তাহলে সিমিলার ক্ষেত্রে আমরা আরেকটা, এখানে যেমন ডায়ামিটারের ক্ষেত্রে আমরা এখানে দুইটা টার্ম ইউজ করছি, এই টার্ম দুইটা জানতে হবে। একটু আগে বললাম না সিআই এর মিনিং কি, এটা যেমন জানতে চাই আমরা, তাহলে এই সিলভিকালচারে এই দুইটা ইউজ, ডিবিএইচ এন্ড জিবিএইচ। গাছের হাইট জানার জন্য দুটো টার্ম ইউটিলাইজ করা হয়, যেমন গার্থ এট ব্রেস্ট হাইট এন্ড ডায়ামিটার এট ব্রেস্ট হাইট। তাহলে এমন বিষয়টা যে এই হাইট, এটা ম্যান হাইট, মানুষের একটা নির্দিষ্ট হাইট পারপাস, এটা ইউটিলাইজ করার জন্য এই দুইটা টার্ম তো সিলভিকালচারে অথবা ফরেস্ট বোটানিতে, ফরেস্ট্রিতে ইউটিলাইজ করা হয়, সবসময় ইউটিলাইজ করা হয়। গার্থ এন্ড ডায়ামিটার, গার্থ এন্ড ডায়ামিটার। গার্থ শব্দটা কি, গার্থ শব্দটা জানার জন্য আমরা নিচে বললাম যে গার্থ হচ্ছে সার্কামফারেন্স, এই যে বৃত্তের সার্কেলের সার্কামফারেন্স, যেটা পরিধি বলি আর কি, 2 পাই আর, যেটা 2 পাই আর, যখন আর হচ্ছে রেডিয়াস, 2 পাই আর ওইটা হচ্ছে গার্থ। এখন গার্থ মেজার করে আমরা ডায়ামিটার মেজার করতে পারি। 2 পাই আর যদি জানা থাকে, আর এর মান বের করা যাবে না? অবভিয়াসলি জানা যাবে। 2 পাই আর এর মান জানা থাকলে আর এর মান জানা থাকবে না। যখন গার্থ থাকলো সাপোজ 6 ফিট, তাহলে 2 পাই আর সমান সমান 6 ফিট, আর সমান সমান 6/2 পাই। পাই এর মান তো আমরা জানি, তাই না? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা ইজিলি আর কি। তাহলে এখন আমরা এই দুইটা টার্ম মনে রাখবো,
গার্ড হচ্ছে গাছের বের, এই যে ব্রেস্ট হাইটে গাছের বেরটাকে নির্ণয় করা, অথবা সার্কামফারেন্স, যেটাকে 2πr বলি আমরা, এটা। তো এখন এই হাইটটা, এই যে আমরা বললাম যে বিএইচ যে হাইট, এই হাইট ম্যান টু ম্যান ভেরি করবে, যে যে হাইটে বেশি তার বেশি হবে, যার কম কম হবে। এই জন্য স্ট্যান্ডার্ড হাইট এখানে বলা আছে, যেমন বলা হচ্ছে ওভারঅল সারা পৃথিবীতে 1.37 মিটার, 1.37 মিটার হাইটটা হচ্ছে বিএইচ। অথবা ইন্ডিয়ান ফরেস্ট্রি অথবা অনেক সময় এফএও রিকমেন্ড করে যে 1.3 মিটারটা হতে পারে, 1.37 অথবা 1.3 মিটার, এইটুকু হাইটে যদি গার্ড অথবা ডায়ামিটার মেজার করি তাহলে এমনটা হবে। এই জন্য আমরা ডায়ামিটার সরাসরি মেজার করার উপায়টা আমাদের জানা আছে, হয়তো আমরা অথবা স্লাইড ক্যালিপার ইউটিলাইজ করে সরাসরি ডায়ামিটার ইউটিলাইজ করতে পারি। তো গাছের ক্ষেত্রে এত বড় স্লাইড ক্যালিপার মুভ করা, ক্যারি করা খুব হার্ড টাস্ক। এই জন্য আমরা গার্ড মেজার করে আমরা ওখান থেকে আর মেজার করবো, মানে রেডিয়াসের দ্বিগুণ অন ডায়ামিটার হয়ে যায়, তাই না? 2r সমান সমান ডায়ামিটার না? জি স্যার, জি স্যার। তাহলে এখানে জিবিএইচ ডিবিএইচ, জিবিএইচ গার্ড এট ব্রেস্ট হাইট, ডায়ামিটার এট ব্রেস্ট হাইট, কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট, মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট, পিরিয়ড ইনক্রিমেন্ট। তাহলে এখানে কিভাবে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট মেজার করা হয় এন্ড কিভাবে মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট মেজার করা হয় এমনটা আপনাদেরকে বলছি। মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট সমান সমান সামেশন অফ কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট ডিভাইডেড বাই এজ। বিষয়গুলো আমরা মেজার করবো, হাইপোথেটিক্যাল একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা মেজার করবো। তাহলে এখানে সিএআই, এমএআই এন্ড পিআই কেন মেজার করবো, এটা কিভাবে কাজে লাগবে, এগুলো কিভাবে মেজার করবো, এই বিষয়টা দেয়া ছিল। বিশেষ করে ডায়ামিটার মেজার করার ক্ষেত্রে আমরা অনেক সময় আর এর মানটা মেজার করবো, মানে রেডিয়াস মেজার করবো। তো রেডিয়াস মেজার করার জন্য সরাসরি রেডিয়াস মেজার করা যাবে না, ডায়ামিটার মেজার করা যাচ্ছে না। তো আমরা গার্ড মেজার করবো, গার্ড হচ্ছে 2πr। তো 2πr জানা থাকলে আমরা আর এর মান মেজার করবো, প্রয়োজনে আর থেকে ডি কনভার্ট করা যাবে, এটাই। তো এখন এই হাইটটাকে স্ট্যান্ডার্ড হাইট 1.37 অথবা 1.3 মিটার এমনটা হতে পারে। ওকে স্যার, এটা করার পরে আমরা দেখেন এখানে একটা প্রবলেম দেয়া আছে। এই যে আমরা যে ওই যে আমি থিওরি ক্লাস নেওয়ার সময় সি সেকশনের একজন কার সাথে কথা, সিমিন না কি জানো ছিলেন না সামিন? স্যার সামিন। সামিন আছেন? জি স্যার। জি স্যার। আপনি বলছেন? জি স্যার আমি। তাহলে এই যে এই প্রবলেমটা একটু জাস্ট আপনি তো সরাসরি মানগুলো বলার দরকার নেই, প্রবলেমটা একটু পড়েন দেখি, শোনান দেখি। Using the following data, make a silvicultural management package for any tree species. তারপরে দেয়া আছে কি দেখেন এখানে, দেন এখানে ইয়ার্স দেওয়া আছে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত, and age আর হাইট এন্ড গার্থ। হাইট দেয়া আছে, এই রেসপেক্টিভ ইয়ারে তার হাইট মেজার করা আছে, রেসপেক্টিভ ইয়ারে তার গার্থ মেজার করা আছে মিটারে, তাই না? ইউনিটটা আছে মিটার। তাহলে মিটারে তার হাইট, মিটারে তার গার্থ মেজার করা আছে ফর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এরকম করে সবগুলাতে। তাহলে এখন 0 বলতে এই যে গাছের হাইট ডিউরিং দ্য ট্রান্সপ্লান্টেশন, গাছের হাইট তো থাকবেই, থাকবে না সিডলিং এর, তাহলে এই হাইটটা এখানে দেয়া আছে। দেন এখান থেকে শুরু করে 1 বছর শেষ হয়ে গেল, তখন তার 1 বছর পরে তার হাইট এটা, তাহলে ওই ফার্স্ট ইয়ারে তার ইনক্রিমেন্ট হবে এটা মাইনাস এটা, 1 মাইনাস 0.37.7 এমনটা হবে না? তারপরে সেকেন্ড ইয়ারে আসে 2 মাইনাস 1, এরপরে 4.2 মাইনাস 2, এটা হচ্ছে হাইট রিলেটেড তার ইনক্রিমেন্ট, গার্থ রিলেটেড ইনক্রিমেন্ট এখান থেকে মেজার করা যাবে। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে এই ডেটাটা ইউটিলাইজ করে একটা সিলভিকালচারাল ম্যানেজমেন্ট প্যাকেজ তৈরি করা যায়। সিলভিকালচারাল ম্যানেজমেন্ট প্যাকেজের মধ্যে অনেক বিষয় আসবে, গাছের গ্রোথ সম্পর্কে, গাছের নেচার হ্যাবিট, গাছের কখন গাছটাকে ফেলিং করা হবে, কখন গাছটাকে থিনিং করা, অথবা আদার কোনো ম্যানেজমেন্ট, কখন ফুড সাপ্লাই দেওয়া হবে, ফার্টিলাইজার করা হবে, ওয়াটার দেওয়া হবে, এরকম একটা ধারণা গাছ সম্পর্কে নেওয়া যাইতে পারে। এই ডেটাটাকে অ্যানালাইজ করে অথবা রিয়েলাইজ করে বা এক্সপ্লেইন করে, কিছুটা ইন্টারপ্রিট করে, ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এটা হইতে পারে। তাহলে আমরা তার কিছুটা সলিউশন আমরা দেখি এখানে। এখানে দেখেন তো, এখানে সলিউশন বলা হচ্ছে এই প্রবলেমটা, কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট অফ দ্য ট্রি ফর হাইট এন্ড গার্ড, যে এখানে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট মেজার করা আছে দেখেন ফার্স্ট ইয়ারে, তখন 0 নাই, যে এটা মাইনাস এটা 0.7, এটা মাইনাস এটা 1, 2.2, 2.4, 4.4, এভাবে সবগুলোর মেজার করা আছে। যেমন 19.1 মাইনাস 19 সমান সমান 0.1। দেন সিআই ফর গার্ড,
তাহলে এটা মাইনাস এটা 0.06 0.07 সিমিলারলি এটা 1.85 1.85 মানে 0 এমনটা বলা আছে। তাহলে এটা ছিল কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট রিগার্ডিং হাইট এন্ড গার্ড ফর অল ইয়ার্স, এমনটা না? কারেন্ট আপনার তো কিছু বলা আমার একটা ডাটা দেয়া থাকে, তাহলে গাছের কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট সারা জীবনের গাছের হোল লাইফ সাইকেলের কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট বের করে দেয়। তাহলে আমরা এইভাবে বের করতে পারেন। বের করার ওয়েটা হচ্ছে যে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এবং এটা বের হয়ে গেল। এটা বুঝতে অসুবিধা আছে সামিন? না স্যার, বুঝছি। বাপি বা অন্যান্য যারা আছে, আমি আগামী ক্লাসে আরো অনেকের সাথে কথা বলবো না। জি স্যার, বুঝতে পারছি। ওকে ফাইন। তাহলে এখন দেখেন যে মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট ফর গার্ড, তাহলে এখানে এই যে গার্ডের কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট সবগুলো না, এই সবগুলোর যোগফল সামেশন অফ সিআই রিগার্ডিং এই যে এগুলা, এই সবগুলোর যোগফল এখানে বলা আছে যে যেটুকু ডিভাইডেড বাই এইচ ইয়ার, ইয়ার কত এখানে 15, তাহলে সবগুলো যোগ করলে এখানে বলা হচ্ছে 1.83 ডিভাইডেড বাই 15, তাহলে এখানে হচ্ছে 0.122 মিটার এভারেজ, অন এন এভারেজ প্রত্যেক বছরে সে এতটুকু এত মিটার তার গার্ড বাড়ে। তাহলে সিমিলারলি দেখেন যে তার হাইট এই যে সিআই এই যে সবগুলোর যোগ করলে পরে তার যোগফল বলা আছে এখানে 18.8 ডিভাইডেড বাই 15, তাহলে 1.25 মিটার অন এন এভারেজ প্রতি বছরে বাড়ে। এমন একটা ধারণা আমরা যে এই প্রবলেমটা যদি থাকে, যদি বলা হয় যে সিএআই এমএআই মেজার করেন, তাহলে এটুকু সিম্পলি মেজার করা যাবে, এটুকু বুঝতে তো আর অসুবিধা নাই, থাকার কথাও না। কিন্তু পরের অংশটা আমরা এইটুকু অংশকে আমরা আর একটু এই যে টেবুলার একটা প্রেজেন্টেশন দেয়া আছে এখানে, এই টেবুলার প্রেজেন্টেশনটা যদি আমরা একটু গ্রাফে নিয়ে যাই, দেখেন এই যে আমরা এই হাইট পারপাস যেটা এই যে সিআই অফ হাইট, সিআই হাইট গুলাকে আমরা যেটা দেয়া আছে গ্রাফে দেয়া ছিল এটাকে এভাবে আমরা দেখাইলাম এখানে। আবার যখন যেটা ছিল গার্ডের ছিল এটাকে এভাবে দেয়া ছিল, মানগুলা কোনগুলা, এই মানগুলা সিআই ফর হাইট, সিআই ফর গার্ড, এগুলো গ্রাফে দেখানো হলো। দেখানোর উদ্দেশ্যকে আমরা হয়তো পরে বলতেছি। তাহলে দেখেন এখানে যে এখান থেকে এই যে এইটুকু বছর হয়তো বা 1 থেকে 2 এইটুকু পর্যন্ত তার হাইট বাড়তেছে, খুব একটা বাড়তেছে। এখানে এটা এক্সেপশনাল, কিছু কিছু এরর থাকে, ফোর্থ ইয়ার এসে দেখা গেছে, এটা আমি ইচ্ছা করে রাখা হয়েছে, এটা হাইপোথেটিক্যাল ডাটা, যে প্রতি বছর যে একেবারে ইভেনলি হয়ে যাবে এমনটা না। তাহলে এখান থেকে এইটুকু সময়টাকে আমরা ফরমেটিভ স্টেজ বলতে পারি। তাহলে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এটা অথবা এটা সহ এটা সহ এইটুকু এই 3-4 বছর তার হয়তো রেপিডলি বাড়ে এমনটা আমরা বলবো আর কি, থিওরিটিক্যালি এইটুকু পর্যন্ত বা পিক এটা পর্যন্ত অথবা এটা পর্যন্ত ধরতে পারি। তারপর থেকে এখান থেকে হয়তো বা 5 থেকে 6 বছর পরে তার আস্তে আস্তে স্লো গ্রোথ পিরিয়ড হাইট রিলেটেড একটা বিরাট একটা সময় তার এটা হাইটে বাড়তেছে, এমনটা এখানে হাইট বাড়তেছে বাট স্লোলি রেটে আর কি, মানে বাড়ে অল্প 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 করে বাড়তেছে, শেষের দিকে এসে আর বাড়বে না হয়তো। তারপরে দেখেন যখন ডায়ামিটার গ্রোথের কথা বলা আছে, যে এখন এইটুকু অংশ কিন্তু এই যে এই সময়টা ফরমেটিভ ঠিক ছিল, এখানে এইটুকু সময় কিন্তু হাইটে খুব বাড়তেছিল, এই যে 3rd 4th 5th এই সময়টা হাইটে খুব বাড়তেছিল। তারপর থেকে আমি বললাম না, আমরা যখন ট্রি পোল এন্ড যে সিডলিং স্যাপলিং পোল যখন একটা ডেফিনেশন দিলাম, যখনই হাইট গ্রোথ কিছুটা থেমে যাবে তখনই কিন্তু ডায়ামিটার গ্রোথ বাড়তে থাকবে, এমনটাই। তাহলে এখান থেকে দেখেন যে এই যে ডায়ামিটার গ্রোথ বাড়লো, ডায়ামিটারে তার র্যাপিড বাড়ার এইটুকু সময়, এই সময়টা হয়তো 6 থেকে 9 10 এইটুকু সময় 8 9 পর্যন্ত এই 4-5 বছর ডায়ামিটারে র্যাপিডলি বাড়বে, তার ওই সময় স্যাপউড বা হার্ডউড খুব বেশি পরিমাণে তৈরি হবে, এমনটাই। তারপরে একটা সময় তৈরি হবে খুব স্লোয়ার রেটে তৈরি হবে। তাহলে এখন এই ডাটাগুলো ইউটিলাইজ করে আমরা একটা কনক্লুশন তৈরি করতে পারি যে সিলভিকালচারাল ম্যানেজমেন্ট প্যাকেজ, আমরা একটা জাস্ট হাইপোথেটিক্যালি আমরা কিছুটা বলা আছে এখানে, যে হাইট গ্রোথ ডমিনেন্ট আপ টু 5 ইয়ার বা 5th ইয়ার পর্যন্ত। তাহলে এমন এখান থেকে কিছুটা কনক্লুশন ড্র করা আছে। দেখেন এই যে এখানে হাইট গ্রোথ ডমিনেন্ট যেহেতু থাকে 5th ইয়ার পর্যন্ত, তখন আমরা এখানে যে এই পারপাসে ফার্টিলাইজার বা ওয়াটার ম্যানেজমেন্ট রিলেটেড একটা নলেজ আমাদের থাকতে পারে। এখানে স্পেসিং এর ক্ষেত্রে গাছ লাগানোর ক্ষেত্রে একটা ধারণা নিতে পারি, অথবা ফয়েলর তৈরি করার ক্ষেত্রে প্রোডাক্টিভ, অথবা গাছের গ্রোথটা ইভেনলি বা টিপিক্যাল গ্রোথ হবে এখানে। তো এই জায়গাতে আমরা বলি যে বিশেষ করে ফাস্ট গ্রোয়িং যেসব গাছগুলো আকাশমণি, ইউক্যালিপটাস অথবা মেহগনি এই রিলেটেড, আমরা অনেক ফাস্ট গ্রোয়িং গাছগুলো লোহা কাঠ অথবা যে আমাদের আরো সিবিট, লম্বু বা অনেক গাছের নাম ছিল আপনাদের জানা ছিল, সেগুন। তো এইসব গাছগুলা ইনিশিয়াল স্টেজে আমরা বললাম যে গাছগুলাকে যদি ক্লোজ স্পেসিং এ লাগানো হয়,
হয়তো 5 বছর পর্যন্ত তার হাইট গ্রোথ ডমিনেন্ট থাকে, তার ডালপালা খুব একটা বাড়ে না, তখন আমাদের 5 বছর পরে গাছগুলোকে আমরা থিনিং করে দিতে পারি। থিনিং করে দিলে পরে দুইটা বেনিফিট হবে। একটা হচ্ছে যে 5 বছর পর্যন্ত স্পেসটার অপটিমাম ইউটিলাইজেশন হবে। যেমন ছোট গাছটা যদি 10 ফিট থেকে 10 ফিট দূরে দূরে গাছ লাগানো হয়, তাইলে হয়তো বা শুরুর দিকে 2, 3, 4, 5 বছর যতক্ষণ পর্যন্ত তার হাইট গ্রোথ ডমিনেন্ট থাকবে, তখন তার 10 ফিট জায়গা সে কখনো ইউটিলাইজ করবে না। তো ওই জায়গাতে আমরা ক্রপ কাল্টিভেশন করতে পারি, এমন একটা বিষয় হতে পারে। অথবা যদি শুধু আমরা উডলট হিসেবে কাল্টিভেট করি, তখন হয়তোবা ওই 10 ফিট দূরে দূরে না লাগে আমরা 5 ফিট দূরে দূরে গাছ লাগাইতে পারি। কারণ যখন হাইট গ্রোথ বাড়বে, স্টান্টেড হয়ে যে ডায়ামিটার গ্রোথ বাড়া শুরু করবে, তখন হয়তোবা 5 বছর পরে আমরা 50% গাছ কেটে দিতে পারি। 50 অল্টারনেট গাছটা কেটে দিলে তখন তার স্পেসিফিক 10 ফিট হয়ে যাবে। তাহলে এখানে দুইটা বেনিফিট হবে। একটা হচ্ছে যে 5 বছর পরে যখন কাটলেন আপনি, সাপোজ 1 হেক্টর এরিয়াতে যদি 10 ফিট দূরে দূরে গাছ লাগানো হয়, 1200-1300 বা 1000-এর বেশি গাছ থাকবে, তখন আপনি যদি 500 গাছ কাটেন, 5 বছরের 500 গাছ কাটলে হিউজ অ্যামাউন্ট অফ ফুয়েল উড হবে, ওখান থেকে একটা রিটার্ন আসবে। তারপরে আরেকটা বেনিফিট হবে, গাছগুলা যখন ক্লোজ স্পেসিং থাকাতে, তখন গাছগুলা কিন্তু তার গোলটা, তার ট্রাঙ্কটা, তার স্টেমটা ইরেক্ট হবে, সিলিন্ড্রিক্যাল হবে, স্ট্রেইট হবে। আর যদি যে অনেক দূরে দূরে থাকতো, তখন হয়তো বা তার এপিক্যাল ডমিনেন্সটা বেশি হবে, তখন হয়তো বা তার স্টেমটা কিছুটা কার্ভ হয়ে যাওয়া, কিছুটা ডিফর্ম হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো এরকম একটা নলেজ আমরা এখান থেকে নিতে পারি। তারপরে দেখেন যে ডায়ামিটার গ্রোথ র্যাপিডলি ইনক্রিজ 6 to 9 years আফটার 5 ইয়ার্স। ওই আগের কথাটা আসবে, যেহেতু 5 থেকে 6 থেকে 9 বছর তার আগে আগে, তাহলে আফটার 5 ইয়ার্স এখানে একটা যে থিনিং রিকোয়ার্ড। আফটার থিনিং এখানে কিছুটা লাইট প্রুনিং বা কিছুটা ক্লিনিং করার একটা বিষয় থাকে অপটিমাম ডায়ামিটার গ্রোথ হওয়ার জন্য। তারপরে দেখেন যে আফটার 15th ইয়ার্স এই গাছের ক্ষেত্রে বোথ বোল এন্ড হাইট এন্ড ডায়ামিটার গ্রোথ আর ভেরি স্লো, কখনো তো স্ট্রোক কম হয়ে যায়। তখন আমরা 15 বছর পরে গাছটাকে ফিলিং করতে পারি, অথবা 15 বছর পরে 15 বছরের সাথে আমরা আরো 2-3 বছর একটু অ্যাড করে রাখতে পারি। 15 ইয়ার্স প্লাস 2 or 3 ইয়ার্স, তারপর যে 14, 15, 13 ইয়ারে যেসব স্যাফুড গুলো তৈরি হবে, এগুলো ম্যাচিউর হওয়ার জন্য আর একটু সময় দিতে হবে। তাহলে আমরা হয়তো 15 প্লাস আরো 3 ইয়ার্স পরে গাছটাকে বেস্ট বেরিং টাইম বলতে পারি। এখানে যদিও 15 ইয়ার্স বলা আছে, আপনারা অ্যাড করতে পারেন। তাহলে এরকম একটা ধারণা আমরা নিতে পারি ওই ডাটাটাকে অ্যানালাইসিস করে। এখান থেকে এটা একটা হাইপোথেটিক্যাল, এখানে আপনাদের রিয়েলাইজেশন আরো কিছু পয়েন্ট অ্যাড হতে পারে, কারণ এটার পরে কিন্তু আর কোনো স্লাইড নাই। তাহলে আমি এখানে আপনাদেরকে এই প্রবলেমটা প্রায় সময় থাকে, এরকম একটা প্রবলেম থাকে, সরি। তারপর আমরা কখনো বলি যে এরকম একটা সিলভিকালচারাল প্যাকেজ তৈরি করেন, অথবা কখনো বলি যে কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট অথবা মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট তৈরি করেন, গাছের নেচার বা হেবিট সম্পর্কে একটা ধারণা দেন। এরকম বিভিন্ন প্রশ্নগুলো থাকে। এরকম একটা হাইপোথেটিক্যাল ডাটা আপনাদেরকে দিয়ে আপনাদেরকে বলা হয় ডাটাকে অ্যানালাইসিস করে, ডাটাটাকে অবজার্ভ করে আপনি ওখানে কতগুলো কমেন্ট করেন। আপনি হিসাব নিকাশটাও থাকে অনেক সময়, যে সিআই এন্ড এমএআই তৈরি করেন, তারপরে বেসড অন দ্য সিআই এমএআই আপনি একটা এখানে রিমার্ক অথবা কনক্লুশন অথবা একটা অ্যাজাম্পশন অথবা একটা ইন্টারপ্রিটেশন, একটা এক্সপ্লেনেশন, একটা রিয়েলাইজেশন, একটা আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দ্য ট্রি স্পেসিস এখানে দেওয়ার একটা সুযোগ থাকে, ওইটুকু করার জন্য বলা হয়। এমনটাই। তাহলে আজকের ক্লাসের আর সামারিটা হচ্ছে এরকম যে আমরা গাছের গ্রোথ সম্পর্কে ধারণা নিলাম। গ্রোথ বলতে যেয়ে আমরা গাছের উড কথাটা আসলো, তো গাছের উডের উপরে ভিত্তি করে আমরা গাছকে হয়তোবা দুইটা গ্রুপে ভাগ করলাম। তার আগে গাছের 3টা স্টেজের কথা বললাম, ফরমেটিভ, র্যাপিড এন্ড স্লো গ্রোথ পিরিয়ড। তারপরে তাছাড়াও আরো 4টা স্টেজে 4টা নামে গাছকে ভাগ করলাম, সিডলিং, স্যাপলিং, পোল এন্ড ট্রি। তারপরে হাইট গ্রোথ এন্ড ডায়ামিটার গ্রোথ। হাইট গ্রোথ এন্ড ডায়ামিটার গ্রোথ বলার পরে উড সম্পর্কে, জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম সম্পর্কে ধারণা আসার পরে আমরা উড কি, উড হচ্ছে জাইলেম, ক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। ফ্লোয়েমটা যে বার বা আউটার অংশটা তৈরি করে, আর জাইলেমটা উড তৈরি করে। উড ইনিশিয়াল উডটা হচ্ছে বা বিগিনিং উডটা হচ্ছে স্যাফউড, তারপরে হচ্ছে হার্টউড, ম্যাচিউর উড। তাহলে হার্টউড বা স্যাফউড তৈরি করার ক্ষেত্রে একটা সিজনাল একটা ডিমার্কেশন তৈরি হয়, যেটাকে অ্যানুয়াল গ্রোথ রিং দ্বারা ডিমার্কেশন করা যায়। প্রত্যেকটা ইয়ারে গাছের উডের গ্রোথ হওয়ার ক্ষেত্রে দুটা বিষয় আমরা অবজার্ভ করলাম, একটা ছিল লেট উড, একটা ছিল আর্লি উড। আর লেট উড ছিল
ওই যে লেট সিজনে অথবা কিছু আনফেভারেবল সিজনে যে গ্রোথটা যে উডটা তৈরি হয় এটা লেট উড, আর আর্লি উড হচ্ছে ফেভারেবল সিজনে অথবা বিগিনিং অফ দা সিজন যে উডটা হয় এটা হচ্ছে আর্লি উড। লেট উড আর্লি উড মিলে দুইটা মিলে অ্যানুয়াল গ্রোথ। তাহলে এই দুইটা একটা লেট উড একটা আর্লি উডের মাঝে একটা ডিমার্কেশন হয়, এজ এ রেজাল্ট এখানে একটা রিং এর মতো অবস্থা তৈরি হয় যেটাকে বলা হয় অ্যানুয়াল রিং। এমন বিষয়টা ছিল। আমরা সফটউড এন্ড হার্ডউডের কতটা ক্যারেক্টার বললাম, ওগুলো জানা ছিল। শেষের দিকে এসে আমরা বললাম যে ইনক্রিমেন্ট অথবা কারেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট, মিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট এইসবের উপর বেস করে গাছের সিলভিকালচার, গাছের গ্রোথ, নেচার, হ্যাবিট এই সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার একটা ইয়ে ছিল। ওভারঅল সামারি এমনটাই ছিল আজকের ক্লাসে। তাইলে আমি আপনারা আসেন তো ক্লাসের সময়? কয়জন আছেন? 296 জন আছি আমরা, 296। আমাদের সময় আরো প্রায় মোর দেন 15 মিনিট সময় আছে। তাইলে আমি একটু কথা বলি আপনাদের সাথে। যে এ সেকশনের সিআর আছেন? অথবা এ সেকশনের গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 জিআর আছেন? আসসালামু আলাইকুম স্যার। কে বলছেন? নিলয় স্যার, এই সেকশন। হ্যাঁ নিলয় আছেন, ভালো আছেন আপনি? জি স্যার। ওকে, তাহলে আপনি কোথায় আছেন, বাসায় না ক্যাম্পাসে? বাসায় আছি স্যার আমি। যাক, তাহলে আপনি সিআর বলতেছেন না কোন জিআর বলতেছেন? নিলয় তো মানে সিআর। স্যার হ্যাঁ যাক, সিআর থাকলে তো আর জিআর এর সাথে কথা বলার দরকার নেই। তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসটা তো যেটুকু শেষ হলো গ্রোথ রিলেটেড, আমরা আগামী রবিবারের ক্লাসে ইনশাল্লাহ আমরা বায়োমাস রিলেটেড ক্লাসে যাব আর কি। তাহলে আজকের ক্লাস মেটেরিয়ালসটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা পেয়ে যাবেন। আমাদের যে গুগল ক্লাস ছিল না, আমাদের ক্লাসরুম, যেটা এ সেকশন আর বি সেকশন আর সি সেকশন আর ডি সেকশন দুইটা গ্রুপ করা ছিল, দুইটার মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। বি সেকশনের কেউ আছেন? বি সেকশনের সিআর আছেন? বি সেকশনের সিআর আছেন অথবা কোন জিআর 4, 5, 6? B sectioners, all CR are GR and CR absent. স্যার আসসালামু আলাইকুম। কে বলছেন? স্যার মোত্তাকিন বিল্লাহ, গ্রুপ 4 এর জিআর। মাশাআল্লাহ, মোত্তাকিন বিল্লাহ, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। কোথায় আছেন? স্যার বগুড়া। বগুড়াতে আছেন। বগুড়াতে গরম কেমন আজকে? টেম্পারেচার কত কালকে ছিল? স্যার গতকাল রাতে বৃষ্টি হয়েছে অবশ্য, কিন্তু গরম অনেক বেশি। ফাইন। তাহলে আমরা তো আজকে যেটুকু আমি জানি না, আমার বেস্টটা দেওয়ার চেষ্টা থাকছে। রোজা রাখার পরে আমি অনেক কথাই বলছি, অনেকক্ষণ কথা বললাম, এই 2 ঘন্টা কথা বলা, 2 ঘন্টা কথা বলা একটু কঠিন আমার জন্য। তো যাই হোক, আপনারা হয়তো বা কিছুটা রিলেশনে আসছে, আগামী ক্লাসে আমরা বাকি অংশটা পড়াবো আর কি ইনশাল্লাহ। তাহলে সি সেকশনে যাই। আবার সি সেকশনের সিআর আছেন? স্যার কে বলছেন সি সেকশনের? স্যার বাপ্পি। আপনি কি সিআর? না স্যার আমি জিআর, গ্রুপ 9 জিআর। ও তাহলে বাপ্পির সাথে তো ইন্টারাকশন হয়েছে। আমার কথা হলো যে আমি প্রত্যেক সেকশনের একটা রিপ্রেজেন্টেটিভ অংশের সাথে একটু হাই হলো বলা আর কি, সত্যি কথাই। আর আপনার সাথে অনেক বেশি কথা বলছি, সুতরাং সি সেকশনে আর কারোর সাথে কথা বলি। সিমিন কিন্তু সামিন তো মনে হয় সি সেকশনেরই। জি স্যার। ওকে, আপনারা সি সেকশনের সাথে নাই, আমরা ডি সেকশনে যাই। ডি সেকশনের কে আছেন? সিআর জিআর? ডি সেকশন, all GR and CR absent? Maybe not. কেউ নাই? অথবা ডি সেকশনের যে কোনো একজন কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার ডি সেকশনের গ্রুপ 11 এর জিআর স্যার, মোহাম্মদ জোহার রহমান সোয়াদ। সোয়াদ, ভালো আছেন আপনি? জি স্যার আছি আলহামদুলিল্লাহ। কোথায় আছেন? স্যার আমি হলে আছি স্যার, ক্যাম্পাসে। কোন হলে আছেন আপনি? স্যার ইশাকা হল। আপনার বাসা কোথায়? স্যার বাসা গাইবান্ধা। যাক, আপনার তাহলে তো এখানে আছেন, ভালো আছেন। তো সাবধানে থাকেন। হয়তোবা আমার সাথে দেখা হয়ে যাবে, আমি তো রাস্তায় ওদিকে শেষ করে দিকে মাঝে মাঝে যাওয়া হয়, যেমন আজকেও যাবো, হয়তো যাক হয়ে যাবে। যাক, কম বাইরন, সাবধানে থাকেন, এমনটাই আর। তো যাক, কি বললেন? সোয়াদ না, কি নাম বললেন? জি স্যার সোয়াদ। হ্যাঁ সোয়াদ,
তাহলে আপনার মাধ্যমে ডিসকাশনের সবাইকে বলি আমরা যেটুকু ক্লাস দেওয়ার ইন্টেনশন ছিল আমরা নিশ্চয়ই হয়তো আগামী ক্লাসটা আর একটু ক্লাস নিয়ে আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা থাকবে আর কি ইনশাল্লাহ। তাহলে আমি ক্লাস মেটেরিয়ালসটা এখনই আপনাদের আমি যে আমাদের ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা হাতে পেয়ে যাবেন। তারপরে একটু নিজেরা একটু স্টাডি করেন, আর আগামী ক্লাস বাকি অংশটা আপনাদের জন্য রিয়েলাইজেবল পর্যায়ে নিয়ে এসে আমি নিয়ে আসবো আর কি। তাহলে আপনারা যদি রাজি থাকেন, আমি এতক্ষণ কথা বলার পরে আর কথা বলাটা খুব ভালো লাগতেছে না, আমি আজ ক্লাসটা এখানে অফ করি, পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।